তুই সামান্য 2 টাকার কর্মচারী হয়ে আমাকে ভালোবাসার কথা বলিস? তোর কি যোগ্যতা আছে রে আমাকে ভালোবাসার? আমার বাবার এত টাকা পয়সা ধন দৌলত দেখে লোভ সামলাতে পারিসনি, তাই না? কি ভেবেছিস আমাকে পটিয়ে আমার সব সম্পত্তি নিজের নামে লিখে সারা জীবন আয়েশ করে কাটাবি? আরে ছোট লোক, সেটা কখনোই হবার নয়। আমার পিছনে বড় লোকের কত ছেলে ঘুরঘুর করে, আমি তাদের ভাও দেই না। আর তুই তো কোন খ্যাতের মূলা? তুই তোর লেভেলের কাউকে খুঁজে নিস আর আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যা। ভেবেছিলাম তুই যেই গরিব ঘরের ছেলে, তোকে চাকরি দিয়ে একটু পুণ্য কামাবো, কিন্তু না, তোর চাহিদা তো খুব বেশি, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। একটানা অনেক রকম অপমান করে কথাগুলো বলতেছে শহরের নামকরা কোটিপতির মেয়ে আবিদা জাহান ইশরাত, যাকে কিনা রাসেল মনে প্রাণে ভালোবাসে। ইশরাতের কথাগুলো শুনে চোখ থেকে জল গড়িয়ে শার্ট ভিজে একাকার। রাসেল বিশ্বাস করতেই পারছেন ইশরাত সবার সামনে এভাবে অপমান করবে। আমি বলি কি, ওর প্রপোজ করার অধিকার আছে, প্রপোজ করেছে, তোরও তো মানা করার অধিকার আছে। তাহলে তুই মানা করে দে। সেটা না করে এভাবে টাকার গরমে সবার সামনে অপমান করার কি মানে আছে? এদিকে ইশরাতের ব্যবহার দেখে রাসেল মনে মনে ভাবে, আমি মানুষ চিনতে ভুল করেছি, যার জন্য এতদিন সবকিছু ছেড়ে সামান্য অফিসের কর্মচারী হয়ে কাটালাম। কত লাথি গোতা খেয়েও পরে রইলাম শুধু একটুখানি ভালোবাসা পাওয়ার চেষ্টায়। আর আজকে না তার কাছ থেকেই এত অপমান অবহেলা পেলাম। এত আমি কিভাবে সহ্য করব? আসলে মানুষ ঠিকই বলে, টাকা ছাড়া কেউ কারো আপন নয়, টাকা থাকলেই ভালোবাসা পাওয়া যায়। কি মামারা কিছুই বুঝতেছেন না তো কি হচ্ছে এসব? রাসেল তাকে আর কি বা তার পরিচয়? আর যেই মেয়েটি রাসেলকে অপমান করলো সেই বা কে? তাহলে চলুন ঘুরে আসি 1 বছর আগে স্মৃতির মহল থেকে। 1 বছর আগে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন, বাস্তবটার দিকে কোনো খেয়াল নেই। সকাল হয়েছে, তাই ওর মা মিসেস ফরিদা বেগম ডাকতেছে। এই রাসেল, রাসেল কখন উঠবি? তোর ফ্লাইটের সময় তো হয়ে এলো। আম্মু আর একটু ঘুমাই না। আমি আমি না মাত্র ঘুমাইলাম, তুমি একটু যাও না আম্মু। ঠিক আছে, তুই ঘুমান, তোর জন্য এয়ারপোর্টে প্লেন দাঁড়িয়ে থাকবি নি। আমি গেলাম 5 মিনিটে, তুই যদি না উঠে আসিস তাহলে তোর খবর আছে। উপরে কথাটা বললেই রাসেলের মা চলে যায়। রাসেলও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কেননা ও খুব ভালো করেই জানে মিসেস চৌধুরী যেমন মিষ্টি তেমন রাগী। চলেন এদের সম্পর্কে একটু জেনে আসি। রাসেল সিঙ্গাপুরের টপ ব্যবসায়ী নূর হোসেন খানের একমাত্র ছেলে। খান সাহেব বাংলাদেশি, কিন্তু 10 বছর ধরে সিঙ্গাপুরেই তার বসবাস। তার সিঙ্গাপুরের সম্পদের পরিমাণ $90 কোটি উপরে। রাসেলের দাদু মানে খান সাহেবের বাবা নিজের পিতৃভূমি ছেড়ে সিঙ্গাপুরে যায়নি, কিন্তু তার শরীর প্রচণ্ড রকমভাবে অসুস্থ। তার জন্য রাসেলের বাবা মা রাসেলকে বাংলাদেশে পাঠায় তার দাদুর কাছে। রাসেলের বয়স সবে মাত্র 23 বছর। যখন 13 বছর বয়স তখনই তার বাবার সাথে সেও সিঙ্গাপুরে চলে যায় এবং সেখানেই ওর পড়াশোনা চলতে থাকে। ব্যবসায় সে এখনো হাত দেয়নি, এজন্য তার বাবাই ব্যবসার দেখাশোনা করেন। কেননা রাসেল মনে করে টাকা তো পরেও কামানো যাবে, কিন্তু এই সময়টা আর কখনো ফিরে পাবে না। তাই সে দেশ বিদেশে ট্যুর করে বেড়ায়। বাবার অঢেল টাকায় থাকায় উড়াতে আর সময় লাগে না। তারপরও রাসেল অর্থের অপব্যবহার করে না। তো চলুন গল্পে ফিরে আসি। রাসেল, আমি তোকে কত করে বললাম এবার একটু আগে এয়ারপোর্টে যেতে, কিন্তু না, তুই ঘুরে ফিরে সেই লেট করেই যাস। আবু দেখো, এখনো ঘড়িতে 10 মিনিট সময় আছেই, এটুকু সময়ের মাঝেই আমি উড়ে যেতে পারবো। এই বান্দর, কথা না বলে তাড়াতাড়ি যা, তোর জন্য বিমানের সুন্দরী বিমানওয়ালাগুলা অপেক্ষা করতেছে। আম্মু তুমি আমাকে শুধু শুধু ইনসাল্ট করতেছো। তোমার বাবাকে বলতে পারো না আর একটা মেয়েকে নিতে? তাহলে তার একটা মেয়ে থাকতো, আমি চুটিয়ে খালাতো বোনের সাথে প্রেম করে বেড়াতাম। শখ কত! এই আমার বোন নেই তো কি হয়েছে? দেশে কি আর মেয়ের অভাব পড়েছে নাকি? একটা সুন্দরী মেয়ে ধরে আনবি, বুঝলি? তুমি এমন ভাবে বলতেছো যেন বাংলাদেশের মেয়ে আমার জন্য গাছে সাজিয়ে রেখেছে। আমি যাবো আর টান দিয়ে নিয়ে আসবো। থাকো তোমরা, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যাস, আর গিয়ে ফোন দিস কিন্তু। ঠিক আছে। আর পাশের বাসার আন্টির সাথে কিন্তু ভুলেও গল্প করতে যাইও না।
রাসেল কথাটা বলেই ব্যাগ নিয়ে চলে যায়, আর এদিকে রাসেলের বাবা মায়ের মাঝে ঝগড়া লেগে যায়। তার মানে তুমি পাশের বাসার ভাবির সাথে টাঙ্কি মারো, তাই না? তোমার আজকে ভাত বন্ধ। আরে বাবা, তোমার সাথে আমার ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য বান্দরটা এটা বলে গেল, দেখলে না? বলেই হাসতে হাসতে চলে গেল। এভাবেই কথা বলতে থাকে রাসেলের বাবা মা। আর আসলেই রাসেল ওর পিতামাতার সাথে বন্ধুদের মতো চলে। রাসেল তাড়াতাড়ি এয়ারপোর্টে এসে সব কিছু করে বিমানে গিয়ে বসে। কিছু সময় পরে প্লেন সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয়। বেশ দীর্ঘ সময় বিমান আকাশপথে চলার পরে ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে। রাসেল নিজের মাতৃভূমিতে পা রাখে। এয়ারপোর্টে সব কাজ শেষ করে বাইরে চলে আসে। রাসেলকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তার দাদুর বাড়ির এক কাজের লোক এসেছে, নাম রহিম। রাসেল তাকে রহিম চাচা বলেই রাখে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তাহলে চলুন বাসায় যাওয়া যাক। কে বাবা তুমি? আর আমাকে চাচা বলতেছো কেন? আমি তো তোমাকে চিনতে পারলাম না। চাচা, আমি রাসেল, সিঙ্গাপুর থেকে আসছি, চিনতে পারছেন না? ও বাবা, রাসেল তুমি? তোমাকে তো চিনতেই পারছি না, সে কবে দেখেছিলাম তোমাকে। আচ্ছা চলো, তোমার দাদু তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা চাচা, চলেন। এরপর রাসেল তার দাদুর পাঠানো গাড়ি করে চলতে শুরু করে দাদির বাড়ির দিকে। মাঝপথে সিঙ্গেলের কাছে গাড়িটা থামে। রাসেল মোবাইল টিপতেছে, এমন সময় হঠাৎ ওর চোখটা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা কিছু গরিব বাচ্চাদের চকলেট দিচ্ছে আর হাসাহাসি করছে, যেটা দেখে রাসেলের মেয়েটাকে খুব ভালো লেগে যায়। কারণ এই যুগে গরিবদের সাহায্য করার মতো কোনো মেয়েই সে দেখেনি। বরং যাদের সাথে রাসেলের ওঠা বসা তারা তো সব সময় মেকআপ নিয়েই পড়ে থাকে, আর নয়তো পার্টি। কিন্তু রাসেলের এই মেয়েটাকে ভিন্ন রকম মনে হলো। রাসেল সঙ্গে সঙ্গে লুকিয়ে মেয়েটার একটা ছবি তুলে রেখে দিল মোবাইলে। রাসেল অবাক নয়নে তাকিয়েছে মেয়েটার দিকে, যেন চোখটা সরাতেই পারছে না। রাসেলের যেন মেয়েটার দিকে তাকিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেই ফিলিংসের আগে কোনো মেয়েকে দেখে হয়নি। রাসেল মনে মনে ভাবে, এই মেয়েকেই তো আমার চাই, মানে চাই। আম্মু, আমি তোমার জন্য তোমার বৌমা খুঁজে পেয়েছি। আম্মু, আমি প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়েই গেছি। এইদিকে রাসেলের ধ্যান ভাঙে গাড়ির হর্নের শব্দে, কেননা সিগন্যাল ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করেছে। রাসেল আবারও মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা নেই। মেয়েটা কখন চলে গেছে সেই দিকে খেয়ালই ছিল না রাসেলের। রাসেল আশেপাশে সব জায়গায় চোখ বুলিয়ে দেখে, কোথাও দেখা যায় না। তাই কি আর করার, মন মরা হয়ে আবারও পথ চলার দিকে ধ্যান দেয়। দেখতে দেখতে কিছু সময় পরে গাড়ি এসে থামে রাসেলের দাদুর বাড়িতে। রাসেলকে দেখার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে আছে। এই বাড়িটা যে ছোট তা কিন্তু নয়, এটা যেন একটা প্রাসাদের থেকেও কোনো অংশে কম না। রাসেলকে দেখেও দাদু এসে জড়িয়ে ধরে বলে, কি দাদু ভাই, কেমন আছিস? তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই তো দাদু, আমি ভালো আছি, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। তা দাদু, তোমরা সবাই কেমন আছো? আর তোমার অসুখ এখন কেমন? হুম, এখন একটু ভালো আছি। তুই এসেছিস তো পুরোপুরি ভালো লাগছে। আর দাদু ভাই, আমরা সবাই অনেক ভালো আছি। এই যে দেখ, তোকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। কতদিন পর তোরে দেখলাম। আমিও তোমাদের অনেক মিস করছিলাম, সেই কবে তোমাদের দেখছি মনেই হয় না। তা দাদু, আমার গিন্নি কোথায়? রাসেলের কথা শুনে ওর দাদু কিছু বলতে যাবে তার আগেই রাসেলের দাদি বাড়ির ভেতর থেকে আস্তে আস্তে বলে, আমি কোথায় সেই খবর কি আর কেউ রাখে রে দাদু ভাই? রাসেল গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি, তুমি কিন্তু খুব কচা। তুমি জানোই আমি আমার দাদু আর গিন্নিকে দেখার জন্য কত দূর থেকে ছুটে আইছি, আর তুমি বাড়ির ভেতরে বসে আছো। আয় দাদু ভাই, ভিতরে আয়। তুই অনেক সুন্দর হয়ে গেছিস। না জানি কত ছেলে রাতের ঘুম হারাম করেছিস, কে জানে। ও গিন্নি, তোমার ঘুমটাই তো হারাম করতে পারলাম না, অন্য মেয়ের কথা আর কি বলবো। রাসেলের কথা শুনে সবাই হাসতে থাকে। এভাবে মজা করিয়ে সবাই বাড়ির ভেতরে চলে যায়। তারপরে রাসেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। তারপরে ফোনে বাংলাদেশের সিম কার্ড ভরে ওর এখানে থাকা ছোটবেলার বন্ধুদের ফোন করে আসতে বলে। বন্ধু কল দিছে, আর তারা কি না এসে পারে। একটু পরেই রানা, পারভেজ, নাইম ও আরও অনেকেই চলে আসে। রাসেলকে দেখেই জড়িয়ে ধরে। বন্ধু, কেমন আছিস? তোকে কত বছর পরে দেখলাম। আমাদের ভুলেই গেছিস, তাই তো দেশে আসিস না। বিলাতি মেয়েদের পেয়ে আমাদের মতো বন্ধুর কথা কি তার মনে থাকবে নাকি?
আরে ইয়ার, তোরা এসেই কি শুরু করলি? আমার যদি তোদের কথা মনে নাই পড়ে, তাহলে বাসায় এসে তোদের আগে ফোন কেন দিলাম, যেখানে আমার খোঁজ তো তোদের নেবার কথা ছিল। এখন বল, ভুলে কারা গেছে, আমি নাকি তোরা? দেখেছিস রানা, আমরা উপরে থাকার জন্য কথা তুলে এখন আমরাই ফেসে গেলাম। যাজ্ঞা, সেসব কথা আগে বল, কেমন আছিস? আর আন্টি আঙ্কেল কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর সকালে তো বাবা মাকে ভালোই রেখে আইছি, আল্লাহর রহমতে এখন হয়তো ভালোই আছে। তা তোরা সবাই কেমন আছিস সেটা আগে বল। আমরা অনেক ভালো আছি। তা মামা, শুধু কি আমাদের কথা বললেই হবে নাকি ওইসব কিছু হবে? দোস্ত, তুই আর মানুষ হলি না। আচ্ছা, সব হবে, কিন্তু একটু দেরিতে। মাত্র আসলাম, আর এখন যদি মাতলামো শুরু করি তাহলে সবাই কি বলবে? আর এখানে একটা মেয়েও পড়াতে পারবো না। তুই আর ভালো হলি না, এসে আমাদের এখানকার সুন্দরী মেয়েদের পটানোর কথা বলতেছিস। এ রানের কথা শুনি রাসেলের রাস্তায় দেখা সেই সুন্দরী ললনার কথা মনে পড়ে যায়, আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোনটা বের করে বলে, দোস্ত, তোদের মেয়ে পড়ানোর কথা শুনে আমার একটা মেয়ের কথা মনে পড়ে গেল, যাকে আজকে আসার সময় প্রথম দেখেই ফিদা হয়ে গেছি। আহ, কি অপলোক তার হরিণী চোখের চাহনি, কি সুন্দর ওই ঠোঁটের মুক্ত ঝরা হাসি। আরে বাবা, আসার আগে মেয়ে পছন্দ করা শেষ? তো সেই সুন্দরীর কি কোনো ফটো বা ঠিকানা তোর কাছে আছে? আরে হাদারামের দল, আমার কাছে যদি তার নাম ঠিকানা থাকতো তাহলে হুদাই তোদের বলে কি আমি সময় নষ্ট করতাম নাকি? সেটাও তো কথা, কিন্তু তার সম্পর্কে কিছু একটা না বললে তাকে কিভাবে খুঁজে বের করব? আমি গাড়ির ভেতর থেকে লুকিয়ে মেয়েটা ছবি তুলেছিলাম, তবে খুব একটা ভালো করে ফেসটা দেখা যায় না, তবে চেনা যাবে আর কি। তুই আগে সেই পিকটাই দেখা, আমাদের গুগল মামা নাইম আছে না, ও সব তথ্য বের করে ফেলবে। এই রাসেল মোবাইলের ছবিটা বের করে ওদের সামনে ধরতেই সবাই হাঁ করে একবার ফটোর দিকে তো একবার এই রাসেলের দিকে তাকাচ্ছে, যেটা দেখে রাসেল ওদেরকে বলে, আচ্ছা, তোরা কি আমার মুখে চাঁদ উঠেছে সেটা দেখছিস? হ্যাঁ, আর ছবিটা দেখেই তোদের সবকটার মুখ এমন হয়ে গেল কেন? এমন হবে না, তুমি মামা যে মেয়েরে পছন্দ করেছো সে কে সেটা আগে তোমাকে জানতে হবে। আরে বেটা, না বললে আমি জানবো কিভাবে? দোস্ত, এই মেয়ের নাম হলো আদিবা জাহান ইসরাত। সবাই ইসরাত বলে ডাকে, আবার কেউ কেউ জাতির ক্রাশ বলেও ডাকে, কেননা ইসরাতকে যে ছেলে একবার দেখে সে পাগল হয়ে যায়। তবে মামা, একটা পথ ক্লিয়ার আছে, এই মেয়ে কোনো প্রেম করে না। ইসরাত এদেশের নাম করা বিজনেসম্যান আজমল চৌধুরীর দুই মাত্র মেয়ে, যাদের আনুমানিক 100 কোটি টাকার মতো সম্পদ আছে। তাহলে এমন একটু ডং তো থাকবেই। আরে মামা, তাহলে তো ভালোই হলো, আমি খুব সহজেই তার মনের জমিনে জায়গা নিয়ে ঘর বানাতে পারবো। বন্ধু, এতটা সোজা না যেমনটা তুই ভাবছিস। ওই মেয়ে 1 নম্বরের অহংকারী, বদমেজাজি, তবে গরিবদের খুব ভালোবাসে। তার মামা সে তো বাপের ব্যবসা দেখাশোনা করে, কাজে যদি গাফলতি হয় তো তার 12টা বাজিয়ে ছাড়ে। বলতে পারিস মেয়ে হেব্বি রাগী। কি বলিস? তাহলে আমি ওই মেয়ের সাথে দেখা কিভাবে করব? তাকে ছাড়া এখনই তো আমার দিলের মাঝে ঘন্টা বাজানো শুরু হয়েছে। যেভাবেই হোক আমাকে ইশরাতের কাছে থেকে মন জয় করতে হবে। তাহলে মা, একটা পথ আছে, আর সেটা হলো মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, দেখবা সব কিছু হয়ে গেছে। আরে শালা, আমি তো সেটা জানি, আর এটাও জানি আমার বাবার নাম শুনলে ইসরাতের বাবা কেন ওর 14 গোষ্ঠী আমার সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে। কিন্তু তাতে তো ও আমাকে না, বরং আমার অর্থ সম্পত্তিকে পছন্দ করবে। তাহলে এখন কি করা যায় সেটা তুই বল, আমাদের মাথায় আবার এত কিছু আসতেছে না। মামা, পাইছি। ইশরাত তো অফিস করে, তাহলে আমি অফিসে কর্মচারী হয়ে ঢুকে পড়ি, তাহলে সব সময় ওর পাশেই থাকতে পারবো আর দেখতেও পারবো। সেটা করাই যায়, তবে তুই করবি চাকরি সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আরে ভাই, প্রেমের জন্য চণ্ডীদাস 12 বছর বকশি পাইছে, আর আমি কিনা শ্বশুরের মেয়ের জন্য তার অফিসে চাকরি করতে পারবো না? বুঝেছি, তোকে মানা করে আর কোনো লাভ হবে না। আমি শুনেছি ওই কোম্পানিতে লোক নেবে, তুই তাহলে কাগজপত্র জমা দিয়ে নে। তোরা আমার সবকিছু নিয়ে ব্যবস্থা কর, আমি তো আর কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আমি শুনেছি ওদের কোম্পানিতে কিছু লোক নেবে, তুই চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে নি। এখন চল বাইরে থেকে ঘুরে আসি, তোর সাথে কত বছর হলো এক পথে হাঁটি না, আবার তেমন জমি আড্ডা দেওয়াও হয় না। রাসেল, রানা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তুইও জার্নি করে এসেছিস, এখন একটু ঘুরে আসলে মনটাও ফ্রেশ লাগবে। আচ্ছা চল ঘুরেই আসি, তবে বন্ধু আমার কাজ কিন্তু হওয়া চাই, মানে চাই, আমার ইশরাতের কাছে থাকা লাগবেই। আরে দোস্ত, তুই কোনো চিন্তাই করিস না, আমরা আছি না, তোর জন্য যা করতে হয় করব। তবু তোর প্রথম দেখায় ভালো লাগা মেয়ের সাথে প্রেম করাই ছাড়বো ইনশাল্লাহ। এভাবে আরো অনেক কিছু বলে ওরা বাড়িতে বলে ঘুরতে বের হয়।
চার বন্ধু মিলে প্রথমে নদীর ধারে কাশফুলের মাঝে ঘুরে আসে, পরে পাশের একটা পার্কে, যেখান থেকে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসে। তারপরে বাবা মায়ের সাথে কথা বলে রাতে খাবার টেবিলে বসে। কি ব্যাপার রে দাদু ভাই, তুই না খেয়ে এভাবে প্লেটের দিকে তাকিয়ে কি ভাবছিস? হ্যাঁ, না দাদু, তেমন কিছু না। এই যে ভাবছি কিভাবে তোমার গিন্নিকে আমার সাথে নিয়ে যাওয়া যায়। তুমি বুইরা আমার গিন্নিকে নিয়ে অনেক থেকেছো, এখন আমার কাছে না হয় একটা থাকুক। দাদু ভাই, তুই তোর গিন্নিকে নিয়ে যা, তবু এই বুইড়া বয়সে কারো ঝড়ি শুনতে হবে না। রাসেলের দাদির কথা শুনি ওর দাদি তো সেই ক্ষেপে যায় আর রাসেলকে উদ্দেশ্য করে বলে, দেখ দাদু ভাই, আমি কিন্তু এই স্বামীর বিটা ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, বের হব লাশ হয়ে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোমরা খেয়ে নাও। আমার খাওয়া শেষে আমি রুমে চলে গেলাম। সারাদিন তো ঘুমায়নি, খুব ঘুম পাচ্ছে। শুভরাত্রি গিন্নি। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায় রুমে। আর রাসেল রুমে এসেই বিছানায় টাস করে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই রাস্তায় দেখে সেই মেয়েটি মানে ইশরাতের চেহারাটা ভেসে ওঠে। অনেক কষ্টের পরে ইশরাতের মায়া কাটিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় রাসেলের। রানা কল দিলে রাসেল আস্তে করে ফোনের দিকে তাকিয়ে কলটা রিসিভ করে। হ্যাঁ বল, এখন আবার কি মনে করে দিলি যে এই জন্য আমার এত স্বাদের ঘুমটাই জ্বলে চলে গেল? এমনিতেই ইসরাতের চেহারাটা চোখে ভাসার জন্য ঘুম আসছিলই না। আহারে বন্ধু আমার, আশিক হয়ে গেছে। কি প্রেম, কি ভালোবাসা। আরে দোস্ত, ভাবির লোকে সেটিংস করানোর জন্য তো তোকে এই সকালে কল দিলাম। দোস্ত, তুই আগে কাজের কথা বল, পরে আমি এইসব শুনবো। তোর সব কাগজপত্র দিয়ে দিছি একটা লোকের মাধ্যমে। সে বলেছে আগামীকাল তোর ইন্টারভিউ হবে। যদি টিকিস তো ভাবির কাছে থাকবি, আর না টিকলে ভাবি কেন ওই কোম্পানির আশেপাশে দেখলেও তোকে গুলি করে মারবে। টাকার চিন্তা তোকে করতে হবে না। আমার কাগজপত্র দেখলেই তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। কোনো কিছু ধরবে তো দূরেই থাকলো। সেটা দেখাই যাবে। আচ্ছা যাই হোক, তুই তাহলে ঘুম থেকে ওঠ কেমন। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। রাসেল কথাটা বলেই ফোন কেটে দিয়ে আবারও ঘুমের দেশে হারিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। রাসেল বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসে। রাসেলকে দেখেও দাদি বলে, জানিস দাদু ভাই, তোকে এই পর্যন্ত আমি 41 বার ডেকে আইছি, তবুও তোর ওঠার কোনো নামগন্ধ নাই। এত ঘুম কোথা থেকে আসে তোর? হ্যাঁ, সকালে উঠে নামাজ পড়ে একটু বাইরের সকালের হিমেল বাতাস গায়ে লাগালে যেই ফিলিংসটা আসে সেটা কি তুই বুঝিস? আর স্বাস্থ্য অনেক ভালো থাকে। দাদু, আমার কামই শুধু শুয়ে বসে ঘুমিয়ে বাবার টাকায় খাওয়া। তাহলে আমি এত কিছু কিভাবে বুঝবো? তবে নামাজ নিয়মিত না পড়লেও মাঝে মাঝে ঠিকই পড়ি। হয়েছে, এখন তাহলে খাবার খেতে আয়। আমি তোর জন্য সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। রাসেল টেবিলে বসতে বসতে ওর দাদিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা দাদি, এখানে তুমি একাই আছো? তা তোমার মানে আমার দাদু কোথায়? চুপ কর ফাজেল ছেলে, তোর দাদু একটু বাইরে গেছে, তোকে সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তোর তো ওঠার কোনো নামগন্ধই নাই, তাই যেতেও পারলি না। ইস রে, তাহলে তো চরম মিস করে ফেললাম। তোমার আবার কোনো মেয়ের সাথে টাঙ্কি মারে দেখতে পেলাম না। রাসেলের কথা শুনে ওর দাদি ওর কানের লতি ধরে বলে, কেননা সে বুড়ি হলে কি হবে, তার কবজিতে এখনো ভালোই জোর আছে। ওই ফাজিল থামবে, এখন চুপচাপ খেয়ে নে তো। তোর মা যদি জানে তুই এখানে এসে ঠিক মতো খাবার খাস না, তাহলে আমাকে কথা শোনাতে শোনাতে সিঙ্গাপুর পাঠিয়ে দেবে। আচ্ছা, আমি খাচ্ছি। এভাবেই কথা বলে রাসেল খাওয়া শেষ করে। রাসেলের সবসময় ইশরাতকেই দেখার জন্যই মনটা ব্যাকুল হয়ে থাকে। কখন দেখবে সেই ভাবনায় মগ্ন থাকে সবসময়। বিকেলে রাসেল বন্ধুদের সাথে ঘুরতে যায়। হঠাৎ একটা কফি শপে দেখতে পায় সেদিনের মতো সেই মেয়েটি কিছু বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। দোস্ত, তোরা একটু থাক, আমি একটু কফি শপ থেকে ঘুরে আসি। দোস্ত, তুই এত ক্ষিপ্রা কেন? আমাদের এখানে রেখে তুই একা যাচ্ছিস কফি খেতে? আমি তো মামা কাহিনী বুঝলাম না। আমাদের সবার হাতে অন্তত একটা করে ললিপপ ধরে দিয়ে গেলেই তো হয়। আরে মোর খোদা, তোরা এত কিছু কিভাবে ভাবলি? হ্যাঁ, আমি তো যাবো তোদের ভাবির সাথে টাঙ্কি মারতে। ওই যে দেখ, ইশরাত কফি শপে বসে বাচ্চাদের খাওয়াচ্ছে। এই মেয়েটার জনদরদি ভাবটা আর গেল না। তবে দোস্ত, তোর এখন সেখানে না যাওয়াই ভালো, কেননা তোকে দেখলে চাকরি নাও দিতে পারে। তোরা দিলি তো আমার মনটা ভেঙে। আচ্ছা তাহলে গেলাম না কিন্তু। হ্যাঁ, এখন তাহলে দূর থেকে ভাবিকে দেখেই চোখের তৃষ্ণা মিটিয়ে নাও মামু, না হলে আমাদের করার কিছুই নাই।
এভাবে আরও কথা বলে সেখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। রাতে খাবার খেয়ে রুমে এসে ওর মায়ের কাছে ফোন দেয়। ফোন দিতেই মিসেস ফরিদা চৌধুরী কল রিসিভ করে। কি ব্যাপার আমার আব্বাজানের বুঝি আমাদের কথা মনে পড়লো? আম্মু তোমরাও যে কি না, তোমাদের কি আর আমি ভুলতে পারি? তুমি হলো আমার পৃথিবীর, আর বাবা হলো আমার পৃথিবীতে বেঁচে থাকার সবকিছু, আর সে হলো আমার নিঃশ্বাস। আরে বা আব্বাজান, দেশে গিয়ে একদিনেই নিঃশ্বাস পেয়ে গিয়েছিস? তা বাবা মেয়েটাকে বৌমা হিসাবে কবে দেখব? রাসেল ওর মায়ের সাথে ফ্রি, তাই সব কথাই শেয়ার করে। বলতে পারেন রাসেলের মা হচ্ছে ওর একমাত্র বন্ধু। রাসেলের সব কথা শোনার পরে ওর মা বলে, আচ্ছা বুঝতে পারছি, তুই মেয়েটার মন পাওয়ার জন্য এটা করবি। সেখানে একবার পরিচয় বললেই এত কষ্ট করতে হতো না। আম্মু আমি তো সেটা চাইনি। আমি যেটা করতে চাইছি সেটা করা কি ঠিক হবে কিনা সেটা বলো। আচ্ছা তুই সেটাই কর, আমি তোর সাথে সব সময় আছি। তবে ইসরাতকেই আমার বৌমা করে আনা চাই, না হলে তোর জায়গা এই বাড়িতে কিন্তু নাই, মনে থাকে যেন। আরে বাহ, প্রেমে পড়ার আগেই ছেলে থেকে বৌমাকে বেশি আপন করে ফেললে। প্রতিটি শ্বশুর শাশুড়ির এটা দায়িত্ব, নিজের ছেলে মেয়ের থেকে ছেলের বউকে বেশি ভালোবাসা। কেননা মেয়েটা তার সব কিছু ছেড়ে এই পরিবারে আসে। বুঝলাম। এই জন্যই তো আমার আম্মুর সবচেয়ে বেস্ট আম্মু। আচ্ছা রাখি, ভালো থেকো কেমন? আর আব্বুকে আমার সালাম দিও। বাবা, তুইও দেখে শুনে সাবধানে থাকিস কিন্তু। এভাবে কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমের রাতে হারিয়ে দেয়। সকালে রেডি হয়ে কাগজপত্র নিয়ে বন্ধুদের সাথে সেই অফিসে চলে আসে। ওর বন্ধুরা গেটের বাইরে অপেক্ষা করে আর রাসেল ভিতরে চলে আসে। ওদের ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয়। অনেক মানুষ সেখানে উপস্থিত আছে। একে একে ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে মাইকের শব্দে ভেসে আসে রাসেলের নাম। রাসেল বুকে ফুঁক দিয়ে ধীরে ধীরে দরজার কাছে এসে, আসসালামু আলাইকুম, দয়া করে অনুমতি দিলে আমি কি ভেতরে আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম, জি ভিতরে আসুন। ধন্যবাদ স্যার। এভাবেই কথা বলে মিস্টার আজমল সাহেব রাসেলকে বসতে বলে। রাসেলের সব কাগজপত্র দেখে এদিকে ইশরাত পাশের চেয়ারে বসে নিচের দিকে মাথা দিয়ে কি যেন দেখছিল। রাসেলের চোখটা বারবার ইশরাতকেই দেখছে। হঠাৎ আজমল সাহেব বলে, আচ্ছা মিস্টার রাসেল, আপনার কাছে সিঙ্গাপুরের মতো নামকরা দেশ থেকে পড়াশোনা করার সার্টিফিকেট থাকা সত্ত্বেও এখানে কেন জব করতে আসলেন? তা আবার এত নিম্নমানের একটা কাজ যেখানে আপনাকে অনেক বড় কিছু ডিপেন্ড করে। স্যার আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে সেখানে পড়াশোনা করিয়েছেন, কিন্তু ভালো একটা চাকরি পাওয়ার আগেই আমাদের পারিবারিক সমস্যা হয়ে যায়। তাই আবার যে কোনো একটা কাজের প্রয়োজন পড়ে। স্যার আপনি এই কাজটা আমাকে দিলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি ইংলিশ লেখাপড়া শেষ করে একটু আগে এই রুমে প্রবেশ করার সময় আমার থেকে যে অনুমতি নিলেন সেটা ইংলিশে না বলে বাংলায় কেন বললেন? স্যার ইংরেজি হলো পরের ভাষা, আর বাংলা হলো আমার মায়ের ভাষা, যে ভাষা জন্মের পরেই আমাদের কানে বাজে। তাই তো আমি মায়ের ভাষার কথা বলাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তোমার মাঝে যে একটা দেশভক্তি আছে সেটা বুঝতে পারলাম। তোমার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। ইসরাত, তুমি কি কিছু জিজ্ঞেস করবি ওকে? না বাবা, তুমি যেখানে সিলেক্ট করেছো সেখানে আমি কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। কেননা তুমি এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছো, তাই কাজের লোক চিনতেও তোমার ভুল হবে না। ধন্যবাদ মা। আচ্ছা রাসেল, তুমি চাইলে কাল থেকে আমাদের অফিসে জয়েন হতে পারো। তবে তোমার স্যালারি হবে 16,000 টাকা, আর মাস শেষে অনেক সুবিধা পাবে। স্যার স্যালারি যেটাই হোক না কেন সেটা বড় কথা নয়, বড় কথা তো যে আমার চাকরিটা হয়েছে। স্যার আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। এই চাকরিটা আমার খুব দরকার ছিল। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। রাসেল, এখানে ধন্যবাদের কিছুই নাই, তুমি মন দিয়ে কাজ করো, এটাই তোমার কাছে আমাদের আশা। ঠিক আছে স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আচ্ছা স্যার আপনি যদি বলেন তো আমি আজকে থেকেই কাজে যোগ দিতে পারি। কি বলছেন এসব? আপনি আজ থেকেই কাজে যোগ দিবেন? আপনি তো দেখছি কাজ করার খুব আগ্রহ। ম্যাডাম, আমার খুব ইচ্ছে এই কোম্পানিতে কাজ করার। সেই সুযোগ যখন পেয়ে গেলাম তখন আর বসে থেকে লাভ নাই। আচ্ছা তুমি তাহলে আজকে থেকে জয়েন করো, কেমন? ঠিক আছে স্যার। এভাবে আরো অনেক কথা বলে ইশরাত একটি লোককে ডেকে রাসেলের কথা বলে তার সাথে পাঠিয়ে দেয়। রাসেলও তার কেবিনে গিয়ে বসে। রাসেল খুব খুশি যে কেবিন থেকে স্পষ্ট ইশরাতকে দেখতে পারবে।
ইশরারকে দেখতে দেখতেই কোন ধরনের কথা না বলে আজকের দিনটা চলে যায়। বিকেলে অফিস ছুটি হলে রাসেল বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে একটা মেয়ে এসে হাত বাড়িয়ে বলে, হাই মিস্টার রাসেল, আমি হিয়া। আমাকে চিনতে পেরেছেন? হ্যালো। আর আমার তো মনে হচ্ছে আমি আপনাকে এই প্রথম দেখলাম। তাহলে আপনাকে চেনার কথা কিভাবে আসে শুনি? আরে বাবা, আমি আপনার পাশে ডেস্কে বসি, তাও আপনি আমাকে নোটিস করেন নাই, যেখানে এই হিয়ার সব ছেলের ক্রাশ। হিয়া মাথার চুল একটু স্টাইল করতে করতে উপরে কথাটা বলে, যেটা শুনে রাসেল মনে মনে বলে, যে এই না চেহারা, আবার তার নাম রাখছে পেয়ারা, সেই নাকি সব ছেলেদের ক্রাশ। আসলে আমি তো কোনো দিকে ফলো করিনি, তাই হয়তো দেখতে পাইনি। আর তাছাড়া আপনার রুমের লাইট হয়তো নষ্ট ছিল, তাই দেখা যায়নি। কিন্তু রুমের লাইট তো ভালোই ছিল, আর লাইট নষ্ট হলেও এই হিয়ার সাদা আলোই তো রুম আলোকিত হয়ে থাকার কথা। সেটাও ঠিক, তবে লাইটের আলো না থাকায় রুমটা অন্ধকার ছিল। তাহলে অন্ধকারের সাথে অন্ধকার তো আর দেখা যায় না, তাই না? এই মেয়ে বেশি কথা বলে, তাই একেই বলে অঙ্কের বুদ্ধির প্যাচ। রাসেল সেখান থেকে হিয়াকে ভাবনায় ফেলে চলে আসে। সন্ধ্যায় বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। যাক, শেষমেশ তোর চাকরিটা তাহলে হয়েই গেল। এখন তো ভাবির পাশে সব সময় থাকতে পারবি। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোরা সাহায্য করেছিস বলে। আসলে তোদের মতো বন্ধু থাকাটা ভাগ্যের ব্যাপার। দোয়া করি তোদের সব কটা যেন 10টা করে মেয়ে হয়। ভাই একটা কথা বল, দোয়া তো করলি আমাদের জন্য 10টা করে মেয়ে হয়, তবে সেই 10টা মেয়ে কি একটা বিয়ের মাধ্যমে হবে নাকি 10টা? পারভেজের কথা শুনে সবাই যেন হাসতে হাসতে শেষ। এদিকে সবার মাঝ থেকে নাইম বলে ওঠে, দোস্ত এত কথা বলে কোনো কাম হবে না। আমরা তো আমাকে সাহায্য করেছি, এখন আমাদের সবাইকে ট্রিট দিবা, তাহলে হবে। না হলে এমন দোয়া করবো। না, তোর দোয়া করতে হবে না। এখন যে কফি খাচ্ছিস সেটা কি ট্রিটের মাঝে পড়ে না বল? এটা দিয়ে তো হবে না সোনা। চলো দামি কিছু অর্ডার দাও, না হলে আমাদের আবার রাতে ঘুম হবে না। এই গরিব বাবার ছেলেটাকে এভাবে একা পেয়ে ফকির বানিয়ে দিচ্ছিস। তোদের কি একটু মায়া হচ্ছে না আমার জন্য? দোস্ত তুই যদি নিজেকে গরিব বলিস তাহলে আমরা নিজেকে কি ভাববো, সে কথাটা না হয় নাই বললাম। আচ্ছা থাক, তোকে আর কষ্ট করে সেই কথাটা বলতে হবে না। এই ওয়েটার মামা, এখানে এই মেনুর খাবারগুলো দিয়ে যাও তো। রাসেলের কথা মতো ওইটা সব খাবার এনে দিয়ে যায়। পরে ওরা সবাই মিলে খাবার খেতে যাবে, এমন সময় দেখতে পায় ইশরাত রেস্টুরেন্টে ঢুকতেছে তার বান্ধবীর সাথে, খুব হেসে হেসে। রাসেল এক ধ্যানে ইশরাতের দিকে তাকিয়ে আছে। এমন সুন্দর যে কারো হাসি হতে পারে, যেটা হয়তো ইশরাতের হাসি মাখা মুখটা না দেখলে বুঝতে পারতো না রাসেল। ইশরাত না দেখার কারণে রাসেল আরো ভালো করে দেখতে পারে। দেখ দেখ, আমার বন্ধু চোখ দিয়ে ভাবিকে গেলে খাবে। ওই শালা, এভাবে তাকিয়ে থাকিস না, যদি দেখে তাহলে তোকে লাঠি পেটা করবে। সেটা কি আর বলতে, এই মেয়ের যে রাগ রে বাবা, ভাবতেই গায়ের লোম শিউরে ওঠে। তবে দেখ ওর হাসিটা কত সুন্দর, এমন হাসি দেখেই তো আমি 1000 বছর পার করে দিতে পারবো। বন্ধু, প্রেমে পড়লে কাকের ডাকটাও কোকিলের ডাকের মতো সমুদ্র মনে হয়। শালা নাইমের বাচ্চা, তোর কিন্তু আমি খাইছি। আমার স্বপ্নের রানীর ক্রাশকে কোকিলের সাথে তুলনা করিস? এই তোরা থাম তো, আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে এই মেয়ে যদি তোকে চিনে ফেলে তাহলে তোমার চাকরি করতে হবে না মামা। তুই একদম ঠিক কথাই বলেছিস। তাড়াতাড়ি খেয়ে তাহলে চল বাসায় যাই। এভাবে আরো কিছু কথা বলে ওরা চলে আসে। রাতে কোনোভাবেই রাসেলের চোখে ঘুম আসতেছিল না, কেননা সবসময় ইশরাতের সেই হাসিমাখা মুখটাই ভেসে উঠছিল। ঘুম না আসার কারণে রাসেল ছাদে চলে আসে। আকাশপানে তাকিয়ে ভাবছে, কি আছে ওই মেয়ের মাঝে যে আমাকে দূর থেকেই পাগল করে দিচ্ছে। সবসময় ওকেই শুধু দেখছি সামনে। ধ্যাৎ, কি যে হলো না আমার বুঝি না। রাসেল ছাদে দাঁড়িয়ে আরো কিছু সময় পরে রুমে চলে আসে। রুমে এসে বিছানায় গাটায় এলিয়ে দিতেই গভীর নিদ্রায় হারিয়ে যায়। সকালে ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। এমন সময় কাজের মেয়ে এসে ডেকে যায়। রাসেল ঘুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে যেতে নিলেই ওর দাদু বলে ওঠে, কি ব্যাপার দাদু ভাই, তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস শুনি? দাদু, আমার হাতে একদম সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেছে। আগে ফিরে আসি, তারপর না হয় বলবো নি। আর গিন্নি, আমি কিন্তু বিকেলে বাড়িতে আসবো, তার আগে না। আচ্ছা তাহলে যেখানে যাবি দেখে শুনে যাস কিন্তু, কেমন? ঠিক আছে গিন্নি। রাসেলের দাদির গালে একটা চুমো দিয়েই দৌড়ে চলে যায়। এদিকে রাসেলের এমন কাণ্ড দেখো দাদি হাসতে হাসতে বলে, পাগল ছেলে একটা, কখন যে কি করে আল্লাহ জানে। এদিকে রাসেল গাড়ি নিয়ে গেলে যদি ধরা পড়ে যায়, তাই সিএনজিতে করে যাবে সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও কোনো সিএনজি পায় না।
অবশেষে দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করার পর একটা সিএনজি পেয়ে যায় আর সেটাতে উঠে অফিসের জন্য রওনা হয়। রাসেল অফিসের গেটে নেমে সিএনজি ওয়ালাকে ভাড়া দিয়ে হাঁটতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখেই তো অবাক। এই রে সর্বনাশ, আজকে এই 5 মিনিট লেট। ম্যাডামদের রাগি আল্লাহ জানে আজকে কি হয়। রাসেল এসব ভাবতে ভাবতে অফিসের ভিতরে চলে আসে। রাসেল মাত্র এসে কেবিনে ঢুকে ব্যাগটা রেখে চেয়ারে বসেছে, অমনি পিয়ন এসে বলে ওকে ভিতরে ডেকেছে। রাসেল আর সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ধীরে ধীরে দোয়া দরুদ পড়তে পড়তে ইসরাতের কেবিনের সামনে আসে। অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে পড়ে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন এখানে? এটা কি আপনার বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি নাকি যে আপনার যেভাবে মন চাইবে সেভাবে অনুমতি না নিয়েই ভিতরে ঢুকে পড়বেন? আসলে ম্যাডাম, আমার অনুমতি নেবার কথাটা একদম মনে ছিল না। নেক্সট টাইম এমন ভুল হবে না। আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আপনি যে লেট করে এসেছেন সেটার কি হবে? আপনি জানেন না সময় মতো অফিসে আসতে না পারলে সেই কর্মচারীকে আমরা অফিসে রাখি না? ঠিক আছে ম্যাডাম, এবারের মতো মাফ করে দেন, এমন ভুল আর হবে না। রাসেলের কথা শুনে ইসরাত এইদিক ওদিক তাকিয়ে কি যেন একটা ভেবে বলে। নতুন, তাই আজকে মাফ করে দিলাম, কিন্তু এর পরের বার যদি এমন ভুল করেন তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। যান, গিয়ে এই ফাইলগুলো কাজ করে এনে দেন 3 ঘন্টার মাঝে। ইশরাতের কথায় ফাইলগুলো হাতে নিয়ে রাসেলের চোখ তো কপালে ওঠার মতো অবস্থা। কেননা এতগুলো ফাইল 3 ঘন্টায় কিভাবে কাজ করা সম্ভব? তাই রাসেল বলে, ম্যাডাম, এতগুলো ফাইল মাত্র 3 ঘন্টায় কমপ্লিট করা কিভাবে সম্ভব বলেন? তার উপরে আমি একজন নতুন লোক। ইশরাত এবার একটা ফাইল রাসেলের দিকে ছুঁড়ে দিয়ে চিল্লিয়ে বলে, কাজ করতে পারবি না তো কাজ করতে এসেছিস কেন? হ্যাঁ, তুই জানিস 3 ঘন্টার মূল্য কত? যা গিয়ে কাজ কর। রাসেলের সেখানে একটা কথা না বলেই বাইরে চলে আসে। কেননা রাসেল শুধু ইশরাতের হাসিমাখা মুখটাই দেখছিল। এমন আগুন ছড়ার আগে লোক এই প্রথম দেখলো। রাসেল ফাইলগুলো নিয়ে কাজ করতেছে এমন সময় হিয়া ওর কেবিনের সামনে এসে বলে। এই যে মিস্টার, ভেতরে আসতে পারি? হিয়ার কথা শুনে রাসেল মনে মনে বলে, আমি একজনের প্যারায় বাঁচি না, আবার এই বাসাল নমুনা আসলো আল্লাহ জানি, আমি না পাগল হয়ে যাই। আসুন। ধন্যবাদ মিস্টার। তা আপনাকে প্রথম দিনেই ম্যাডাম এত কাজ কেন দিল, যেখানে ম্যাডাম নতুন কাউকে এত কাজ দেয় না? ম্যাডাম মনে হয় আমাকে বিশ্বাস করতে পেরেছে, তাই এতগুলো কাজ দিয়েছে। আপনার যদি কোনো সমস্যা না থাকে তো আমি সাহায্য করতে পারি, কেননা এত অল্প সময় আপনার দ্বারা এই কাজ হবে না। নো থ্যাঙ্কস, আমি একাই করতে পারবো। মিস হিয়া, আপনি যদি একটু পরে আসতেন তাহলে ভালো হতো। ও শিওর, আমি আসি একটু কথা বলে কাছে টানার জন্য, আর উনি আমাকে দূরে ঠেলে দেয়, তোর ভাল লাগে না। হিয়া কথাটা বলে সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে রাসেল যেহেতু আগেও এই কাজগুলো করেছিল, তাই আর এই কাজ করতে কোনো সমস্যা হয় না। 2 ঘন্টায় 58 মিনিটেই কাজের সমাপ্তি দিয়ে ইশরাতের কেবিনের সামনে আসে। ভেতরে আসতে পারি? আসুন। তা মিস্টার রাসেল, কাজগুলো কি করেছেন? ম্যাডাম, এই যে সবগুলো কাজ শেষ করেছি। রাসেলের মুখে এমন কথা শুনে ইশরাত ভূত দেখার মতো ওর মুখের দিকে তাকিয়ে ফাইলগুলো নিয়ে দেখতে থাকে। একটাও ভুল পায় না। আপনি তো দেখছি খুব কাজের মানুষ। এ এত অল্প সময়ে এ এত অল্প সময়ে কাজটা ঠিকই শেষ করেছেন, নতুন মানুষ হয়েও। ওই যে ম্যাডাম, সেদিন বলেছি না আমি আপনাদের কোম্পানিকে উপরে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। গুড, আপনি এখন আসতে পারেন। আর একটু থাকে না। এই রে, কি রেখে কি বললাম? কি বললেন? না ম্যাডাম, কিছু বলিনি। আসি তাহলে। আসুন। রাসেল ইশরাতের কেবিন থেকে বাইরে বের হয়ে ওর কেবিনে চলে আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখে পারভেজের 22টা মিস কল। তাই তাড়াতাড়ি কল করে। ওই শালা, প্রেমাকে দেখে ফোনের কথা ভুলে গেছিস নাকি? হ্যাঁ আরে ভাই, আজকে লেট করে আসার কারণে তোদের ভাবি আমাকে যেই ঝাড়ি দিছে রে ভাই, কি আর বলবো। তবে সে আমার কাজ দেখে অনেক খুশি হয়েছে। দোস্ত, ধৈর্য ধর, একসময় তোর প্রেম দেখেও অনেক খুশি হবে। মেয়েটা রাগী হলেও কি হবে, মনটা অনেক ভালো। আচ্ছা, এখন ফোন রাখ। আবার যদি দেখে ফোনে কথা বলতে, তাহলে আমাকে আজ তো চিবিয়ে খেয়ে ফেলবে। দোস্ত, মনের মানুষকে এত ভয় করতে নেই, কেননা তারাও মানুষ, কোনো হিংস্র পশু নয়। আরে ভাই, এমন রাগে মেয়ের প্রেমে তো কখনো পড়ো নাই? লেকচার তো দি ভাই, যদি একবার প্রেমে পড়তে তাহলে বুঝতে।
ধান থেকে শুধু চাউল হয় না, খুদও হয়। এভাবে আরো কিছু কথা বলেই রাসেল ফোন কেটে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। 3 দিন হলো ইশরাত অফিসে আসে না, তাই চতুর্থ দিন ইশরাতকে অফিসে না দেখে রাসেল হিয়াকে বলে, আচ্ছা মিস হিয়া, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? আরে আপনি একটা কথা কেন জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আপনি আমাকে হাজারটা কথা জিজ্ঞেস করলেও আমি কিছু মনে করব না। বলুন কি বলবেন। না থাক, একটা কথা শুনবো বলেছি, তাতেই এত কিছু বললেন? আরে এটা কোনো ব্যাপার না, কি জানার আছে বলেন, আমি ওগুলোর মতো সব বলে দিব। আজকে 4 দিন হলো ম্যাডামকে অফিসে দেখছেন, এটার কারণ কি? আরে মিস্টার রাসেল, আপনি এই অফিসে চাকরি করেন নাকি বসে থাকেন? কেন বলুন তো, আপনার কথা আর মানে তো কিছু বুঝলাম না আমি। আরে ম্যাডাম 4 দিনের জন্য সিঙ্গাপুর গেছে একটা কাজে, আজকে তো অফিসে আসার কথা। এই তো বলতে না বলতেই ম্যাডাম চলে এসেছে। হিয়ার কথা শুনে রাসেল পিছনে তাকাতেই দেখতে পায় ইশরাত চলে এসেছে। ওদের কথা বলতে দেখে ইশরাত বলে, মিস হিয়া হাওলাদার, এটা কাজ করার জায়গা, কোনো কথা বলে সময় নষ্ট করার জায়গা না। আর মিস্টার রাসেল, কাজ বাদ দিয়ে এখানে কি? হ্যাঁ, না মানে একটু কথা বলছিলাম। আপনি দ্রুত আমার কেবিনে আসুন, বুঝেছেন? ইশরাত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে বেচারা রাসেল আস্তে আস্তে ইশরাতের পেছনে পেছনে চলে আসে। ম্যাডাম, আমাকে এখানে কেন ডেকেছেন সেটা তো জানা হলো না। ও হ্যাঁ, সেটাই তো। আচ্ছা শুনুন, আমরা নতুন একটা প্রজেক্ট পেয়েছি, সেটার জন্য কাজ করতে হবে এবং কোনো ভুল করা চলবে না। কাজ পেয়েছেন, এটা তো খুব ভালো কথা, কিন্তু ম্যাডাম এই কথাটা আপনি আমাকে কেন বলতেছেন? কারণ এই ফাইলটা আপনাকেই তৈরি করতে হবে, আর যদি একটাখানি ভুল হয় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। এই কোম্পানিতে এত দক্ষ মানুষ থাকতে আপনি আমার মতো নতুন মানুষের কাছেই কেন এত গুরুত্বপূর্ণ কাজটা দিচ্ছেন? এই দেশে তো আমাদের কোম্পানি থেকে আরও ভালো ভালো কোম্পানি ছিল, সেইটাই জয়েন না হয়ে আপনি আমাদের কোম্পানিতে কেন জয়েন হয়েছেন? ইশরাতের যুক্তিসহ কথা শুনেই রাসেল আর কিছুই বলতে পারে না, ফাইলটা নিয়ে যায়। এই ফাইলটা রেডি করার জন্য 2 দিন সময় দিছে। বিকেল অফিস থেকে বাসা যাওয়ার জন্য একটা রিক্সা নিতে ইশরাত রিক্সাতে উঠে বসে। রাসেল যেই না উঠতে যাবে ঠিক তখনই আপনার সাহস তো কম না, আমি যেই রিক্সাতে বসেছি সেইটাই আপনি উঠেছেন। ম্যাডাম, আমি তো এই রিক্সাটা দাঁড় করলাম, তাহলে আমি যাব না? দাঁড় করালেই কি সেটা আপনার হয়ে গেল নাকি? সেটা যদি হতো তাহলে এই বিল্ডিংটা মিস্ত্রিরা বানিয়েছে, তাহলে এই বিল্ডিংটা তাদের না হয়ে আমাদের কেন হলো? আপনার সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তবে ম্যাডাম, আমি আপনার সাথে আসি। হুম, যেতে পারেন, তবে কোনো প্রকার চান্স নিলে চলবে না কিন্তু। আমাকে কি আপনার ওই রকম ছেলে মনে হয় নাকি, সেটা বলেন। আপনার সাথে মজা করলাম। আচ্ছা উঠে বসুন তো তাড়াতাড়ি। তারপরে রাসেল আর কোনো কথা না বলেই রিক্সায় উঠে বসে। রিক্সাও চলতে শুরু করে। একসময় কেউ কিছু বলছে না দেখে রাসেল বলে, আচ্ছা ম্যাডাম, আপনি দেখতে এত সুন্দর কেন? আপনার মুখের দিকে তাকালেই মন চায় তাকিয়েই থাকি। মিস্টার রাসেল, আগেই বলেছি একদম ফ্ল্যাট করবেন না। আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছেন, তাই হয়তো সুন্দর। না, এই মেয়ের মাঝে এক ফোঁটা রোমান্টিক নাই, যেটাই বলি শুধু ঘাড় তেরা করে উত্তর দেয়। এভাবেই রাসেল ইশরাতের আরো অনেক কথা বলে। ইশরাত নেমে গেলে রাসেল বাড়িতে চলে আসে। রাসেল রাতে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে। কোনো রকমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দৌড়ে ফাইলটা ছাড়াই রাসেল অফিসে যাওয়ার কিছু সময় পরে ইশরাত ডেকে পাঠায়। রাসেল অনুমতি নিয়ে ভেতরে ঢোকে। মিস্টার রাসেল, কালকে যেই ফাইলটা কাজ করার জন্য দিয়েছি সেটা দিন আমাকে, আজকেই সাবমিট করতে হবে। ইশরাতের কথা শুনে রাসেলের মনে পড়ে যায় সে তো ফাইল নিয়ে আসার কথা ভুলেই গেছে। এখন কি করবে তাই চুপ করে আছে। কি ব্যাপার, এভাবে চুপ করে আছেন কেন? ইশরাতের এমন ধমক শুনে রাসেল আমতা আমতা করে বলে ওঠে, যেটা শুনে ইশরাতের রাগ তো চরম লেভেলে। ম্যাডাম, ফাইলটা আনতে ভুলে গেছি। রাসেলের মুখে কথাটা শেষ হতে দেরি ইশরাতের হাত ওর গালে পড়তে একটু দেরি করেনি। ইশরাত ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রাসেল অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে স্পষ্ট জল চিকচিক করছে। তুই জানিস এই ফাইলটা কত গুরুত্বপূর্ণ? এটা আজকে জমা দিতে না পারলে আমাদের কত বড় লস হয়ে যাবে। আসলে তোদের মতো ভিখারিকে
বিশ্বাস করে কোনো কাজ দেওয়াটাই ভুল। ম্যাডাম আসলে আমার মনে ছিল না, তাড়াহুড়ো করে এসেছি তো। আপনি একটু সময় দিন, আমি নিয়ে আসি বাসায় গিয়ে। তোর পকেটের মানি ব্যাগ আর যা টাকা আছে সব এখানে রাখ। কেন ম্যাডাম? রাখতে বলছি, রাখ। রাসেল মানিব্যাগের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কাগজ সরিয়ে ব্যাগ টেবিলের উপরে রাখে। এখন দৌড়ে গিয়ে ফাইল নিয়ে আসবি। তোর সময় এখন থেকে 30 মিনিট, আর যদি 1 মিনিটও দেরি করিস তাহলে তোর কপালে শনি আছে। ইশরাতের কথা শুনে রাসেলের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে, কেননা এখান থেকে ওর বাসায় হেঁটে যাইতে কম পক্ষে 50 মিনিট সময় লাগবে, সেখানে 30 মিনিট। ম্যাডাম ব্যাগটা নিয়ে যাই, তাহলে গাড়িতে করে যেতে পারবো। তুই যেন গাড়িতে না যেতে পারিস সেই জন্যই এই ব্যবস্থা, আর এটা তোর মনে না থাকার শাস্তি। রাসেল আর একটা সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে থেকে বাড়ি চলে আসে আর ওর বন্ধুকে ফোন করে বলে বাসা থেকে ফাইলটা নিয়ে আসতে। এদিকে রাসেল বাইরে বসে কফি খাচ্ছে মনের আনন্দে। 15 মিনিট পরেই রানা এসে ফাইলটা দিয়ে গেলে রাসেল 25 মিনিট পরে ইশরাতের কেবিনে ঢুকে ফাইলটা দিয়ে বলে, ম্যাডাম আজকে অনেক কষ্ট হয়েছে, এত দূরে দৌড়ে যাওয়া কি চারটিখানি কথা নাকি? দেখেন কপাল থেকে ঘাম ঝরছে আমার। শোনা গো আমার, আসো আঁচল দিয়ে তোমার মুখে লেগে থাকা ঘামটুকু মুছে দেই। সেটা করলে তো ভালোই হয়, নিজেকে ভাগ্যবান পুরুষ মনে হতো। থাবড়াইয়া তোর গাল লাল করে দিব। শখ কত আমাকে দিয়ে মুখ মোছাবে? সরি ম্যাডাম। বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর তোর ব্যাগটা নিয়ে যা। রাসেল মন খারাপ করে রুম থেকে বেরিয়ে আসে। এভাবে ইশরাত সব সময় রাসেলের সাথে রাগ দেখিয়ে কথা বলা, থাপ্পড় দেওয়া, অপমান করা, আবার মাঝে মাঝে খুব ভালো ব্যবহার করা চলতেই থাকে। এক পর্যায়ে ইশরাত রাসেলের সাথে খুব ভালো ব্যবহার করে, যেটা দেখে সবাই বলে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। একদিন বিকেলে ইশরাত আর রাসেল বসে কফি শপে কফি খাচ্ছে এমন সময়, আচ্ছা ম্যাডাম, আপনি সব সময় আমার সাথেই কেন রাগ দেখান? তোর সাথে রাগ দেখাতে আমার কেন জানি খুব ভালো লাগে। তবে আমি তোর সাথে রাগারাগি করি সেটা শুধু বললি, মাঝে মাঝে যে ভালো ব্যবহার করি সেটা তো বললি না। একটা কথা কি ভুলে গেছেন ম্যাডাম? মানুষ সবসময় আপনার খারাপ দিকটাই মনে রাখবে, ভালো দিকটার কথায় কেউ মনে রাখবে না। সেটাই। আচ্ছা রাসেল, তোর ফ্যামিলিতে কে কে আছে সেটা তো আমাকে কখনো বললি না, বা আমাকে তোর বাসায় ঘুরতেও নিয়ে গেলি না। আমার পরিবারে বাবা মা দাদা দাদি আছেন শুধু, আর আপনাকে তো আমার বাড়িতে নিয়ে যেই চাই, কিন্তু আপনি তো যেতে রাজি না। যাবো কোনো একদিন। আচ্ছা চল এখন বাসায় যাই, অনেক সময় হলো এসেছি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, চলেন। তারপর ওরা দুজনে সেখান থেকে চলে আসে। এভাবে দেখতে দেখতে আরো অনেকগুলো দিন চলে যায়। এখন ইশরাত ও রাসেলের বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে। সবাই ওদের দেখে হিংসায় জ্বলে যায়, বিশেষ করে হিয়া তো দেখতেই পারে না। এখন রাসেল পুরোপুরি মনে করে ইশরাত ওকে মনে মনে ভালোবাসে, যেটা প্রকাশ করতে পারে না। তাই রাসেল মনে মনে সিদ্ধান্ত নেয় একদিন ইশরাতকে ওর মনের কথাটা জানিয়ে দেবে। রাসেল অফিসে বসে কাজ করতেছে, এমন সময় ইশরাত ওর কেবিনে এসে ওর টেবিলের উপরে বসে, আর রাসেল ইশরাতের দিকে তাকিয়ে আছে যেন শুভ দৃষ্টি চলছে। রাসেলের ধ্যান ভাঙানোর জন্য ইশরাত তুড়ি বাজিয়ে বলে, ওই রাসেল, তোর চোখ ফাইলের দিকে না দেখে কোন দিকে দেখছে? হ্যাঁ, সে খেয়াল কি তোর আছে? আমি কত সময় আমাকে নিয়ে ভাবতে পারি না, তাহলে খেয়াল কিভাবে থাকবে? শোন, আগামীকাল আমার জন্মদিন, সবাইকে বাবা দাওয়াত করেছে, তোকে আমি স্পেশালি ইনভাইট করলাম, তোকে কিন্তু আসতেই হবে। আমি তো আসবই, প্রিয় মানুষের জন্মদিনে যদি না আসি তাহলে তো জন্মদিনের অনুষ্ঠানটাই অধুরা থেকে যাবে। তুই কখন কিভাবে কথা বলিস আমি তার আগামাতা কিছুই বুঝি না। আচ্ছা তুই থাক, আমি গেলাম। ম্যাডাম চলেন না, আজকে একটু বিকেলে কোথা থেকে ঘুরে আসি। এমনভাবে বলছিস যেন আমি তোর বিয়ে করা বউ, আমাকে বললেই তোর সাথে ঘুরতে যেতে হবে। হলে তো কোনো সমস্যা নেই, আর আমাদের ভালোই মানাবে। চুপ কর বান্দর, আর থাক, আমি গেলাম কিন্তু, আর কালকে আসিস বলে দিলাম। আসবো ম্যাডাম। ইশরাত চলে যায়, আর এই দিকে রাসেল তো সেই খুশি যে কালকে ইশরাতকে ওর মনের কথা বলে দিবে। কেন ও এখন কনফার্ম হয়েছে যে ইশরাত ওকে ভালোবাসে।
তাই বিকেলে বন্ধুদের সাথে নিয়ে ইশরাতের জন্য একটা হীরের আংটি ও একটা গোলাপি রঙের শাড়ি কিনে নেয়। দোস্ত, আমরা অনেক খুশি যে ভাবিও তোকে এখন ভালোবাসে। ইস, ভাবতে অবাক লাগছে কালকে কি আনন্দ হবে। শোনো ভাই, আমি এমনিতেই টেনশনে আছি, কালকে কি জানি কি হয় সেটা নিয়ে। ওই যে রাগী, ওর কোনো বিশ্বাস নাই। আরে দোস্ত, এত ভাবিস না তো, দেখবি ভাবি তোকে ঠিকই আপন করে নেবে। মায়া মানুষের মন যেমন পাথরের মতো শক্ত, আবার তেমনই তুলোর মতোই নরম। মাঝখানে শুধু জিলাপির পেঁচের মতো এই আর কি। তোদের কিন্তু এবার মায়ের দিমু শালারা, আমার জানকে নিয়ে টোল করিস। তবে একটা কথা কি জানিস, আমি ওকে সত্যিই অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওকে না পেলে আমি মরেই যাব। এত টেনশনের কোনো মানেই দেখি না। এখন চল বাসায় যাই, যা হবার কাল হবে, তখন দেখা যাবে। আমি আপাতত কি খেতে দিবে সেটা নিয়েই ভাবতে থাকি। তোর তো শুধু খাই আর খাই, শালা পেটুক, একটুও না খেয়ে থাকতে পারিস না। এই যে আমাকে একদম পেটুক বলবি না, তাহলে তোদের তুলে একটা করে আছাড় দিমু, তোরা তো একটা চিকন আলি। আরে ভাই তোরা থাম তো, সবাই একসাথে হলেই হলো, একদম চুপ থাকতে পারিস না। এভাবে আরো কিছু সময় ঘোরাঘুরি করে ওরা বাসায় চলে যায়। রাতে রাসেলের কিছুতেই ঘুম আসতেছে না, তাই ছাদে গিয়ে ইশরাতের নাম্বারে কল দেয়। ইশরাত বিজে থাকায় ও ছোট বোন ফোন ধরে। বলেই রাখে ইশরাতের ছোট বোন এবার ক্লাস 2-তে পড়ে, তবে কথা বলে বড় মানুষের থেকেও বড় বড়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো বড় মানুষের কাছে ফোন দিছি, কিন্তু সেই ফোন ছোট মানুষের কাছে কি করে গেল? এই যে মিস্টার, আমাকে একদম ছোট মানুষ বলবেন না। আমি অনেক বড় মানুষ, বলতে পারেন আমার বাবা মা আমি। ওরে বাবা, তাই নাকি? তা আপনি কে শুনি? আমি ঈশা, এবার ক্লাস 2-তে পড়ি। আমার আপুর নাম ইসরাত। এতটুকুতেই হবে নাকি আরো কিছু বলতে হবে? না না, আর কিছু বলতে হবে না। তা পিচ্ছি বুড়ি, তোমার আপু কোথায় গেছে? এই যে বোকা ছেলে, আমাকে একদম পিচ্ছি বলবে না, তাহলে তোমাকে কিন্তু করলার জুস খাওয়াবো। আচ্ছা তুমি পিচ্ছি না, এবার বলো তোমার আপু কোথায়? এভাবে হবে না, আগে সরি বলেন, তাহলে বলবো কিনা সেটা ভেবে দেখতে পারি। ঈশার কথা শুনে রাসেল কিন্তু বলতে যাবে, তার আগে ইশরাত ওয়াশরুম থেকে বেরিয়ে ওর ফোন ঈশার কাছে দেখে জিজ্ঞেস করে, ওই ঈশা, তুই আমার ফোন নিয়ে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, আপু, দুলাভাই কল দিছেন, তাই শালিকা হিসেবে তার বইয়ের পরিবর্তে কথা বলছি। ঈশার এমন কথা শুনে রাসেল কি বলবে ভেবে পায় না, সবটা যেন ওর মাথার উপর দিয়েই যাচ্ছে। এদিকে ইশরাত ঈশার কথা শুনে রাগ নিয়ে বলে, কি বলছিস? তোর দুলাভাই ফোন দিচ্ছে মানে কি? আর তোর আবার দুলাভাই আসলো কোথা থেকে? আপু, আমি তো বলিনি, উনিই তো বললো যে আমার দুলাভাই। দেখি ফোন দে তো। এই নাও। ইশরাত ফোনটা হাতে নিয়ে কলের নামটা দেখে কানে নিয়ে বলে, ওই রাসেলের বাচ্চা, তুই ঈশাকে কি বলছিস? ম্যাডাম বিশ্বাস করেন, আমি ওকে এই কথাটা বলিনি। এটুকু একটা মেয়ে এভাবে কি করে কথা বলতে পারে? সেটা আমি জানি, ঈশা একটু পাকনা বেশি তো, তাই এমন। তা কেন ফোন দিয়েছিস? আসলে এই ঘুম ধরতেছে না তো, তাই আপনাকে ফোন দিলাম। আরে তোর ঘুম ধরে না তো আমাকে ফোন দিবি কেন? আর যদি সমস্যা হয় তো ডাক্তার দেখা। কোনো লাভ নাই, ডাক্তার দেখাইছিলাম, সে বলছে বিয়ে করতে, তাহলে ঘুম আসবে। তাহলে বিয়ে করে ফেল তোর বাবা মাকে বলে। বিয়ে তো করতেই চাই, কিন্তু কন্যা যে রাজি হয় না। তুই রাজি করাতে পারিস না, তাই রাজি হয় না। এবার ফোন রাখ, আইছে পিচ্চি মেয়ের দুলাভাই হতে। ঈশার কথাটা বলি একটা হাসি দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে রাসেল ফোনটা বউকে নিয়ে আকাশপানে তাকিয়ে কিছু সময় পরে রুমে চলে আসে। পরের দিন সন্ধ্যা রাসেল একটা নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরে বন্ধুদের নিয়ে ইশরাতের বাড়িতে আসে। গেট দিয়ে ঢুকতেই পিছন থেকে, হাই মিস্টার রাসেল, আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। মিস হিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধুই কি ধন্যবাদ? চলেন না ওই দিকটায় বসে একটু কথা বলি, অফিসে তো আপনার সাথে তেমন কথাই বলা হয় না। সরি মিস হিয়া, ম্যাডাম বলেছে আগে তার সাথে দেখা করতে, না হলে আমার চাকরি নট করে দেবে। এখন আপনি বলেন, আপনার সাথে কথা বলতে গিয়ে আমি আমার এত কষ্টে পাওয়া চাকরিটা হারিয়ে ফেলবো? ধুর, ভালো লাগে না। আমি যখনই আপনার সাথে কথা বলতে চাই আপনি তখনই একটা না একটা বাহানা করেন। মিস হিয়া, আমি মানুষটাই এরকম, যেটা আপনি বুঝবেন না। রাসেল কথাটা বলে ওর বন্ধুদের নিয়ে হিয়ার সামনে থেকে চলে আসে। আর কিছু দূর গিয়ে রাসেলের বন্ধু নাইম বলে, দেখেছিস তোরা রাসেলের কি ভাগ্য, আমরা একটা জোটাতে পারিনি আর ওর সাথে দুইটা। ভাই সবই কপাল,
তোমার মতো 3 ইঞ্চি কপালের মানুষের জন্য এটা না, এটা হলো 4 ইঞ্চি কপালওয়ালা মানুষের জন্য। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস আমার এই 3 ইঞ্চি কবলাটা কখনোই হবে না? না দোস্ত, এটা কখনোই সম্ভব না। আর হলে তো হতোই, তাই না? এই তোরা থাম তো, খালি কথাই বলিস। এত কথা কিভাবে বলতে পারিস আমি বুঝি না। তারপর ওরা বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়িটাকে সাজিয়ে লাল নীল হলুদ বানিয়ে ফেলেছে। পুরো বাড়িটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। রাসেলকে ভিতরে দেখে আজমল সাহেব বলে, আরে রাচেল, যে তুমি কখন আসলে? আমি তোমার কথা ইসরাতকে কত জিজ্ঞেস করি। স্যার আমি তো এইমাত্র আসলাম, আপনি ভালো আছেন তো নাকি? হ্যাঁ বাবা, আসি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তা তোমার পরিবারের সবাই কেমন আছে? তারাও অনেক ভালো আছে। আচ্ছা স্যার, ইসরাতকে তো দেখছি না। ইসরাত রেডি হচ্ছে, এখনো বের হয়নি। মেয়েদের সাজতে একটু সময় লাগে, সেটা তো আর নতুন না, তাই না বাবা? সে আর বলতে, আমি বুঝি না মেয়েরা এত সুন্দর হয়েও কেন এত সাজতে হবে। রাসেলের কথা শুনে আজমল সাহেব কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে ঈশা বলে ওঠে, এই ছেলে, তোমার সাহস তো কম না? মেয়েদের নামে কিসব বলতেছো? ঈশার কথা শুনে সবাই নিচের দিকে তাকিয়ে তো অবাক, কেননা কেউ বিশ্বাস করতেই পারছে না এত ছোট্ট মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে। এই পিচ্চি, তুমি কেমন আছো? আর আমি তো তোমাকেই খুঁজছিলাম। রাচেল, তুমি ওকে চেনো নাকি? ও আমার ছোট মেয়ে মানুষই। ছোট হলে কি হবে, কথা বলে পাকা পাকা। হ্যাঁ স্যার, আমি ঈশাকে চিনি। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি একটু ওই দিকটায় ঘুরে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। ওই পিচ্চি, তুমি কোথায় ছিলে? হ্যাঁ ওহো, তুমি তো দেখছি ফোনে কথা বলা সেই ফাজিল ছেলেটা, যার জন্য আমি আপুর কাছে বকা খেয়েছি। তুমি আমাকে দুলাভাই বলেছো, তাহলে বকা তো খাবেই, তাই না? দুলাভাই হলেও তো ক্ষতি নেই, তুমি অনেক কিউট আছো, গুল্লুমুল্লু কিউট বয়। রাসেল ঈশাকে কোলে নিয়ে ঈশা রাসেলের গাল টেনে উপরে কথাটা বলে, যেটা দেখে সবাই হাসতে হাসতে যেন শেষ। কিছু সময় পরে রাসেলের চোখ আটকে যায় সিঁড়ির দিকে, কেননা ইশরাত সিঁড়ি দিয়ে নামছিল। দেখে মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী দুনিয়ায় নেমে এসছে। ইশরাত একটা লেহেঙ্গা পরেছে নীল কালারের, যেটা রাসেলের খুব পছন্দের। চুলগুলো সুন্দর করে বাঁধা, খোপায় ফুল, কানে সুন্দর দুল, হাতে ছুরি, পায়ে পায়েল, গলায় নেকলেস, দেখতে খুব সুন্দর লাগছে। ইশরাত রাসেলের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, ওই, তুই এভাবে আমাদিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, না মানে কই কিছু না তো। ম্যাডাম এই নিন, এটা আপনার জন্য। খুব বেশি কিছু আনতে পারিনি। রাসেল ফুলের তোড়া ইশরাতের জন্য পছন্দ করে আনা শাড়িটা ইশরাতের হাতে দিয়ে বলে। ইশরাত রাসেলের হাত থেকে সেইগুলো নিয়ে দূরে ছুঁড়ে দিয়ে বলে, তোকে অনেক ধন্যবাদ, তবে এই ইসরাত চৌধুরী এত সস্তা জিনিস ব্যবহার করে না। ইশরাতের কথা নিয়ে রাসেল যেন বোকা বনে যায়। আর ওর বন্ধুদের কথা কি বলবো, সবাই তো পাথরের মূর্তির মতো হয়ে গেছে। ম্যাডাম আমি যেটা পেরেছি সেটাই এনেছি। তবে আমি শাড়িটা খুব পছন্দ করে এনেছিলাম, ভেবেছিলাম আপনাকে দিলে আপনি অনেক খুশি হবেন। আরে ইয়ার, তুই চুপ কর তো। তুই জানিস না আমি এত কম দামি জিনিস কখনোই পরি না। তুই আমার সাথে থেকেও জানিস না। সেটা তো জানি, তবে আপনার জন্য আরেকটা জিনিস এনেছি। তুই যে কি ঘোড়ার ডিম এনেছিস সেটা আমার ভালো করেই জানা আছে। যা, তোর বন্ধুদের নিয়ে পেট ভরে খেয়ে নে। ইশরাত কথাটা বলে যেই না পেছনে ঘুরে যেতে নেবে অমনি রাসেল ইশরাতের সামনে হাঁটু করে বসে পকেট থেকে ডায়মন্ডের গোলাপ ফুলের আকৃতির দেওয়া রিংটা বের করে বলে, ইসরাত, অনেকদিন হলো ভাবছি তোমাকে একটা কথা বলবো। ভাবছি কিন্তু সেই কথাটা বলা হয়ে ওঠেনি। আমি যেদিন প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলি, কিন্তু আমার মনে জমে রাখা কথাটা তোমাকে বলতে পারিনি। যদি রাগ করো, আমি সত্যিই তোমাকে অনেক অনেক লাভ করি। তোমার এই মনে কি একটু জায়গা দেবে আমাকে? আমি সেখানে ঘর বানিয়ে তোমাকে নিয়ে থাকতাম। আই লাভ ইউ ইশরাত, উইল ইউ ম্যারি মি? রাসেলের কথা শুনে সবাই অবাক হয়ে ওদের দিকেই তাকিয়েছে, এবং এমন একটা মুহূর্ত দেখে সবাই খুশিও বটে। কিন্তু ইশরাত রাসেলের হাত থেকে রিংটা নিয়ে ফেলে দিয়ে রাসেলের গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দেয়, যেটার কারণে রাসেলের ঠোঁট কেটে রক্ত বের হয়। রাসেল বিশ্বাস করতেই পারছে না এমন একটা ঘটনা ঘটবে। বাকি কথা তো গল্পের প্রথমেই শুনেছেন, তাই আর বললাম না। এদিকে ইশরাতের বাবা এসে রাসেলের কলার ধরে বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার কথা বলার? তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, বিশ্বাস করেছিলাম তুই একটা ভালো ছেলে, কিন্তু সেটা না। বাবা, এরা হলো মানুষ রূপের লোভী, যারা বড় লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে
আরামে দিন কাটানোর স্বপ্ন নিয়ে বড় হয়। আমি কি হেসে একটা কথা বলেছি তাতেই ওর মনে ভালোবাসার জন্ম নিচ্ছে। ওই, তুই কি জানোস আমার বাবা আমার জন্য যেই ছেলে পছন্দ করে রেখেছে তার মাসে কত টাকা ইনকাম, সে কোন পরিবারের ছেলে? মানছি আমি গরিব, আমার কিছু নেই। আমি তোমার অফিসের সামনে একজন কর্মচারী। তুমি আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে মানা করে দাও। তোমার তো সেই অধিকার আছেই। সেটা না করে কেন এভাবে এত মানুষের মাঝে আমার ভালোবাসাটাকে অপমান করলে? আরে কি চুচু, ওই তোর কি আমার সম্মান আছে যে সেটার মানহানি হয়েছে? যদি সম্মানের চিন্তাই করতি তাহলে কি আর 2 টাকার ফকির হয়ে এত ধনী ঘরের মেয়েকে ভালোবাসতি? আচ্ছা, তোমার বাবার পছন্দ করা সেই ছেলে এখানে থাকলে একটু ডাকো, আমি দেখবো। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আর হ্যাঁ, তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে আমার সামনে কোনো দিন আসবি না। যদি আসোস তাহলে আমার মরা মুখ দেখবি। ইশরাতের এই কথাটা শুনে রাসেলের কলিজায় আগুন ধরে যায়, বুকটা ফেটে চিরচির হয়ে যায়, মনের ঘরে সাজিয়ে রাখা সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। রাসেল অনেক কষ্টে বুকে পাথর বেঁধে বলে, তুমি যখন অন্য ছেলেকে ভালোই বাসো তাহলে আমি তোমার পথে কেন বাধা হয়ে দাঁড়াবো? আমি কথা দিচ্ছি তোমার সামনে কোনোদিন আসবো না, এমনকি আজকে এখান থেকে চলে যাব। তুমি শুধু একবার ওই ছেলেকে আমার সামনে নিয়ে আসো, আমি দেখবো একটু। রাসেলের এমনভাবে কথা বলা দেখে সবাই চোখে পানি চলে আসে, আর ওর বন্ধুদের চোখ থেকে পানি পড়ে তো মনে হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে। তোকে দেখানোর প্রয়োজন মনে করিনি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেত। ইসরাত, একটা কথা বলি, এই পৃথিবীতে টাকা পয়সা থাকলেই মানুষ সুখী হয় না। তুমি আজকে আমার পবিত্র ভালোবাসাকে যেভাবে অপমান করলে, মনে রেখো একদিন এই ভালোবাসাই তুমি আমার থেকে ভিক্ষা চাইবে। আফসোস, সেদিন তুমি সেই ভালোবাসা পাবে না। আরে যা, পাগলের সুখ মনে মনে। রাসেল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পুরো অনুষ্ঠানটাই এলোমেলো হয়ে গেছে। রাসেলের বন্ধু ফ্লোরে পড়ে থাকা শাড়ির প্যাকেটটা আর আংটিটা হাতে তুলে নেয়, যেটা থেকে ইশরাতের বাবা বলে, এই তোমরা এইসব নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও তো, আজকাল মানুষকে বিশ্বাস করাটাও ভুল। আঙ্কেল, আসলেই মানুষকে বিশ্বাস করাটা ভুল। আর এই যে ইসরাত ম্যাডাম, আপনি জানেন এই প্যাকেটের ভিতরে থাকা শাড়িটার দাম কত? আরে ছোট লোকের দল, তোরা দেখছি কিছুই জানিস না। কত আর হবে? হয়তো হবে হয়তো 1000 টাকার বড় জোর, যার থেকে আমার বাসার কাজের মেয়েও বেশি দামের শাড়ি পরে। ঠিক কথাই। ঠিক কথাই বলেছেন। আপনার বাসার কাজের মেয়ের থেকে বেশি দামি শাড়ি পরে। আরে সে যদি এর থেকে বেশি দামি শাড়ি পরে তাহলে সে এখানে কাম কেন করবে? তুই কি বোঝাতে চাইছিস বলতো? কিছুই বোঝাতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, কখনো মানুষের শরীরে জড়িয়ে থাকা পোশাক আর বস্তুর উপরে থাকা প্যাকেটটাকে দেখে কখনো তার মূল্য নির্ধারণ করবেন না, কেননা তার ভেতরে কি আছে সেটা বাইরে থেকে দেখা যায় না। রাসেল আপনার জন্য যেই শাড়িটা এনেছে ওইটার দাম জানেন খুবই সস্তা, মাত্র 1 লাখ টাকা। আর এই যে আংটিটা দেখছেন এটার দাম আরও কম, ডায়মন্ডের তৈরি তো, তাই মাত্র 3 লাখ টাকা। ওদের কথা শুনে সবাই যেন হতবাক হয়ে যায়। কি বলছে এসব? সামান্য একজন অফিস কর্মচারী হয়ে এত দামি গিফট কিভাবে দিতে পারে? তোর বন্ধুর জন্য তোরা আসলেই পাগল হয়ে গেছি, বুঝতে পারছি। ম্যাডাম, আমরা আসলেই পাগল হয়ে গেছিলাম যে ওকে আপনার অফিসে চাকরি করতে দিয়েছি, যেখানে ওদের অফিসে হাজার হাজার কর্মচারী খাটে। জানেন ম্যাডাম, রাসেল যখন সেই দিন বিদেশ থেকে আসে ওই দিন আপনাকে প্রথম রাস্তায় বাচ্চা মেয়েদের সাথে দেখে, আর আপনার নজর কাড়া হাসি ওকে পাগল করে তোলে। আপনার মুখটা চেতনা যাতনায় সবসময় ওকে জ্বালাতন করে। এক কথায় আপনাকে ছাড়াও কোনোভাবে থাকতে পারছিল না। আমরা অনেকভাবে বলেছিলাম ওর পরিচয় দিলে সব হয়ে যাবে, কিন্তু সেটা চায়নি। ও চেয়েছে আপনি ওকে গরিব ছেলে হিসেবে ভালোবাসেন, কিন্তু আফসোস আমার বন্ধু একটা বোকা ছেলে, ও বুঝতে পারেনি যার টাকা আছে তার সব আছে। টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কেউ গোনে না, দাম দেয় না। ও আপনার কাছে কাছে থাকার জন্য আপনার অফিসে চাকরি নেয়। এত এত অপমান অত্যাচার সহ্য করেও আপনার কাছেই পড়ে থেকেছে কেন জানেন? শুধুমাত্র আপনাকে ভালোবাসে বলে। আসলে ভালোবাসা মানুষকে বদলে তোলে। যে ছেলেটা সকাল 10টার আগে কখনো ঘুম থেকে উঠতো না, সব সময় এই দেশ ওই দেশ টই টই করে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ, আর সেই ছেলেটাই নিয়মিত সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার অফিসে কাজ করেছে। আর এই যে স্যার, আপনার জন্য কি বললেন? আমার বন্ধু কি যোগ্যতা আছে আপনার মেয়েকে ভালোবাসার, তাই না? হ্যাঁ, আমি বলবো আপনার কোনো যোগ্যতা নেই আমার বন্ধুকে আপনার মেয়ের জামাই হিসেবে পাওয়ার। আপনি জানেন রাসেলকে?
রাসেল হলো এই শহরের নামকরা ব্যবসায়ী আকবর আলীর নাতি, সিঙ্গাপুরের টপ বিজনেসম্যান নূর হোসেনের একমাত্র ছেলে। কি বলছো এসব? রাসেল তাহলে নূর হোসেন সাহেবের ছেলে, আর কে গ্রুপের মালিক? হ্যাঁ, আমরা কোনো ভুল বলিনি, এটাই সত্য। আর ম্যাডাম, আপনি সত্যি এতটা হতভাগী নারী, তাই তো এমন হীরের মতো দামি একজনকে পেয়েও হারিয়ে ফেললেন। আর পারলে আপনারা সবাই আমার বন্ধুটাকে ক্ষমা করে দিন, ওর জন্য আপনাদের সবার আনন্দটা মাটি হয়ে গেল। রাসেলের বন্ধু তার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায়। এদিকে রাসেল তো বড় লোক জেনে ইশরাতের বাবা হাই হতাশ করতে থাকে, কিন্তু মেয়ের বিয়ে যেহেতু অন্য জায়গায় ঠিক করেই রেখেছে তাই আর কিছু বলে না। ইশরাতও তেমন কিছু মনে না করে সেই শাড়ি ও আংটিটা নিয়ে রুমে রেখে দেয়। কেকটাও কাটা হয় না ইশরাতের। এদিকে রাসেল বাড়িতে আসলে ওর দাদু দাদি ওর চোখে পানি দেখে জিজ্ঞেস করে, কিরে দাদু ভাই, গেলি ভালো ছেলে হয়ে আর এলি চোখ ভর্তি জল নিয়ে, এটার মানে কি? দাদুর কথা শুনে রাসেল ওর দাদুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর দাদু দাদি ওকে মানানোর চেষ্টা করে। তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখে জল মানায় না। আমাদের খুলে বল তোর কি হয়েছে। রাসেল তারপর প্রথম থেকে সবটা ওর দাদু দাদিকে খুলে বলে। রাসেলের এমন কথা শুনে ওর দাদি বলে, আরে বোকা ছেলে, তোর যখন মেয়েটাতে এতই পছন্দ তাহলে তাকে এভাবে না পটিয়ে সরাসরি তোর পরিচয় দিলেই তো পারতি। দাদি, আমি তোকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছি। আমি তো চাইনি ও আমার ধন সম্পদকে ভালোবাসুক। এখন তাহলে তোর খুশির জন্য আমরা কি করব বল? এখন ওরা যখন জেনেই গেছে তাহলে আমরা তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই ওর বাবার কাছে। না, সেটা আর হবে না। ইসরাতের অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে ওর বাবা, আর আমিও ওকে আর চাই না। দেখ দাদু ভাই, আমরা চাই না তুই এভাবে কষ্ট পা। তোর চেয়ে বরং যেভাবেই হোক ওই মেয়েকে তোর বউ করে আনমুই। না, তোমরা কিছুই করবে না। আর আমি কালকে সকালের ফ্লাইটে সিঙ্গাপুরে চলে যাব। আম্মু আব্বুকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। রাসেলের কথা শুনে সবাই বুঝে যায় আর কিছু বলে লাভ নাই, কেননা রাসেল যেটা বলে সেটাই করে। এভাবেই রাতটা পার হয়ে যায়। সকালে রাসেল ওর দাদু দাদির থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে আসে। রহিম চাচা, তুমি গাড়িটা ওইখানে নিয়ে চলো, ওখানে আমার বন্ধুরা আসবে। বাবা, আমি বলি কি, এভাবে না চলে গেলে হতো না? এই তো কবে আসলে? না চাচা, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। তবে সময় হলে আবার একদিন আসবো, সেদিন তোমাদের সাথে জমি আড্ডা দেবো। আচ্ছা, তবে ভালোভাবে থাইকো। আর একটা কথা, যেই মেয়ে তোমাকে চায় না তাকে ভুলে যাওয়াটাই ভালো বাবা। এভাবেই কথা বলে রহিম সাহেব গাড়ি নিয়ে সেই জায়গায় চলে আসে। ওর বন্ধুরা উঠতেই গাড়ি আবার চলতে শুরু করে। তোর পরিচয় পেয়ে তো সবার মুখ বাংলার 5-এর মতো হয়ে গেছে। কেউ ভাবতেই পারেনি সে এত বড় লোক ঘরের ছেলে। তবে বন্ধু, তুই চলে আসার পরে ইসরাতের মুখটা ছোট হয়ে গেছিল। তোরা আমাকে ওর কথা প্লিজ মনে করে দিস না। আমি ওর কথা আর মনে করতে চাই না। দোস্ত, এভাবে না গেলেও কিন্তু পারতি। আমরা আবার সবাই মিলে ইসরাতকে বুঝালেই কিন্তু বুঝলো তুই ওকে কতটা ভালোবাসিস। কি বোঝাবি তোরা ওকে, বল। আমি ওকে ভালোবাসি না ভালোবাসি না, শুধুই ঘৃণা করি। এভাবে অনেক কথা বলে ওরা এয়ারপোর্টে চলে আসে আর রাসেল সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। এভাবেই কেটে যায় 2 দিন। রাসেল বাইরে বের হয় না, রুমেই শুয়ে থাকে। রাসেলের কি হয়েছে সেটা আবার ওর মা বাবা জানে না, তাই রানার কাছে ফোন দেয়। হ্যালো রানা, কেমন আছো? এই তো আন্টি, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? কিভাবে ভালো থাকবো বলো? রাসেল দেশ থেকে এসে কারো সাথে তেমন কথা বলে না, আবার রুমেই শুধু শুয়ে থাকে, কিন্তু কিছু খায়ও না। আসলে দেশে কি এমন হয়েছিল ওর সাথে বলো তো? তারপরে রানা মিসেস ফরিদা চৌধুরীকে সবটাই খুলে বলে। আর সবটা শুনে মিসেস ফরিদা চৌধুরী বলে, ও ইশরাতের জন্যই তাহলে ওর এই অবস্থা। আচ্ছা, তুমি ভালো থাইকো কেমন? এখন তাহলে রাখি, বাই। ফরিদা চৌধুরী ফোনটা কেটে দিয়ে রাসেলের রুমে আসে আর রাসেলকে ডেকে বলে, রাসেল, তুই একটা মেয়ের জন্য এভাবে ভেঙে পড়বি? হ্যাঁ, পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই নাকি? আম্মু, পৃথিবীতে মেয়ে তো অনেক আছে, কিন্তু ইসরাত তো আর নাই। তুই তাকে বিয়ে করতে চাস না, আবার ভুলতেও পারবি না। আসলে তুই চাস কি সেটা বলতো? আম্মু, আমাকে একটু একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই জীবনের প্রথম প্রেমটাকে ভুলে যাওয়া খুব কষ্টের। তোর যা ভালো মন চায় সেটাই কর।
মিসেস ফরিদা চৌধুরী কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এই দিকে রাসেল আবার শুয়ে থাকে ইশরাতকেই নিয়ে, ভাবনা নিয়ে। এভাবেই কেটে যায় এক সপ্তাহ। আজকে ইশরাত অফিসে এসেছে। কিছু সময় পরে মিস হিয়াকে ডেকে বলে, মিস হিয়া, রাসেলকে ডেকে আনেন তো। ম্যাডাম, আপনি খুব ভালো করেই জানেন রাসেলদের যা আছে তা দিয়ে আপনাদের হাজারবার কিনতে পারবে, তাহলে সে কেন এই অফিসে আসবে? আর রাসেল সাহেব তো বলেই গেছে আপনার সামনে কখনো আসবে না। ও, আমার মনেই ছিল না রাসেল আর এই অফিসে আসে না। আচ্ছা, আপনি যান তাহলে। ম্যাডাম, আপনি থাকতে মূল্য বুঝলেন না। আসলেই রাসেল ছেলেটা অনেক ভালো ছিল। আমি তো কত কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো বলেনি। হয়তো আপনাকে ভালোবাসতো সেই জন্য। আপনি এখন যান তো, আমাকে একটু একা থাকতে দিন, আমার ভালো লাগছে না। হিয়ার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় আরও এক সপ্তাহ। এখন ইশরাতের ভাবনা জুড়ে শুধু রাসেলের বসবাস। রাসেলের স্মৃতিগুলো মনে করতে ইশরাত কান্না করে ফেলে। একদিন বিকেলে ইশরাত ছাদে বসে আকাশের দিকে চেয়ে চোখে জল ফেলছে। এমন সময় ঈশা এসে, আপু, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমারও কান্না পায়? আমার তো মা নেই, তুমি তো আমাকে মায়ের আদর দাও। ঈশার কথা শুনে ইশরাত ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আসলে ঈশার জন্মের সময় ওর মামা মারা যায়। ঠিক তখন থেকে ইশরাত ঈশাকে লালন পালন করে। ওদের দুই বোনের কষ্ট হবে বলে আজ মহল সাহেব দ্বিতীয় বিয়ে করেন নাই। ওই পিচ্ছি, আমি কই কান্না করছি? হ্যাঁ, এই দেখো, আমি কাঁদছি না। না, কাঁদছো না। এই যে দেখো, তোমার চোখে পানি। তুমি কি ওই ফাজিল ভাইয়াকে খুব মিস করতেছো? রে। তাহলে আর দেরি না করে যাও, ভাইয়া কোথায় থাকে সেখানে গিয়ে ভাইয়ার রাগ ভাঙাও। তুই এখন যা, আমি দেখি কিভাবে তোর দুলা ভাইকে ফিরিয়ে আনা যায়। ঈশার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ইশরাত অনেক কষ্টের পরে রানাকে খুঁজে পায়, কেননা রাসেলের বায়োডাটাতে বাড়ির ঠিকানা ছিল না। ইশরাত দেখে রানা তো তেলে বেগুনে চলে ওঠে। আপনি কেন এসেছেন এখানে? হ্যাঁ, যান, চলে যান এখান থেকে। ভাইয়া, আমি মানছি, আমি যেটা আপনার বন্ধুর সাথে করেছি সেটা ভুল করেছি। প্লিজ বলেন না রাসেল কোথায় আছে। রাসেল কোথায় কেন বলবো আপনাকে? নাকি রাসেলকে মারার জন্য খুঁজতেছেন? বলেন তো। ভাই, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি প্রথমে রাসেলের সাথে বন্ধুর মতো চলেছি, কখনো ওর জন্য ভালোবাসা নামক ফিলিংসটা আমার মনে আসেইনি। ও যে আমাকে ভালোবাসে সেটাও উপলব্ধি করতে পারিনি। আর যখন বুঝতে পারছি ও আমার কাছে কতটা দামি ছিল, তখন ও আমার কাছে নেই। প্লিজ ভাইয়া, বলেন না রাসেল এখন কোথায় আছে। দেখেন ম্যাডাম, আমি চাই না আপনি আমার বন্ধুর মনে আবারও কোনো কষ্ট দিন। ভাইয়া, আমি কথা দিচ্ছি ওকে কখনো কষ্ট পেতে দিব না। আমার সবটুকু ভালোবাসা দিয়ে ওকে আপন করে নিব। ইশরাতের এমন আকুতি মিনতি দেখে রানা চুপ থাকতে পারে না, কেননা রানা ইশরাতের চোখের পানি দেখেছে, আর চোখের পানি কখনো মিথ্যা বলে না। ম্যাডাম, রাসেল সেদিনের পর থেকে অনেক ভেঙে পড়ে। আমরা অনেক বুঝাইছি, এমনকি ওর দাদা দাদি বাবা মা আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতেও চেয়েছে। তাহলে প্রস্তাব পাঠালো না কেন? কারণ রাসেল এখন আপনার নামটাও শুনতে পারে না, খুব বেশি ঘৃণা করে আপনাকে। রাসেল চায় আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে সুখে থাকেন। ও যে আমাকে ঘৃণা করবে সেটা আমি খুব ভালো করেই জানি। সমস্যা নেই, আমি আমার ভালোবাসা দিয়ে ওর মনে সব অভিমান দূর করে দিব। আপনি শুধু বলেন রাসেল এখন কোথায়, আমি এক্ষুনি ওর কাছে চলে যাব। সেটা আর সম্ভব না, কেননা রাসেল এখন বাংলাদেশে নেই। ও এক সপ্তাহ আগে সিঙ্গাপুর চলে গেছে ওর বাবা মায়ের কাছে। সেদিনও আন্টি আমাকে ফোন করে বলল রাসেল নাকি ঠিকমতো খায় না, আবার রুম থেকে বাইরেও বের হয় না। আপনিই দেখেন একটা ছেলে কতটা ভালোবাসলে এমনভাবে ভেঙে পড়ে। এভাবে ইশরাত রানার থেকে আরও অনেক তথ্য নিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় এসে রাসেলের দেওয়া সেই শাড়িটা পরে রাসেলের দাদু বাড়িতে চলে আসে। ইশরাত গাড়ি থেকে নেমেই তো অবাক, কেননা এত বড় বাড়ি আর কত সুন্দর করে সাজানো। ইশরাত ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢোকে। ইশরাতকে এভাবে বাড়ির ভেতরে আসতে দেখে রাসেলের দাদি বলে, এই মেয়ে, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো আমাদের বাড়িতে দেখিনি। এবার ইশরাত বুঝতে পেরে রাসেলের দাদির পায়ে হাত দিয়ে সালাম করে বলে, দাদিমা, আমি তোমার নাত বউ ইশরাত, তুমি আমাকে চিনতে পারছো না?
ইশরাত নামটা শুনেই তো রাসেলের দাদির রাগের পরিমাণটা বেড়ে যায়। রাগ সামলাতে না পেরে বলে, তুমি এখানে কেন এসেছো হ্যাঁ? শুধু তোমার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য রাসেল এত কষ্ট করেছে, কিন্তু তুমি সেই ভালোবাসাটুকুও দাওনি। দাদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখবে আমার ভালোবাসা দিয়ে রাসেলকে ঠিক আপন করে নিব। রাসেলের দাদি ইশরাতের চোখের পানিতে নরম হয়ে যায়। তারপরে এভাবে আরও অনেক কথা হয়। ইশরাত সবার সাথেই কথা বলে সবাইকে নিজের দলে নিয়ে নেয়। প্রথমে ইশরাতের প্রতি সবাই যতই রাগ দেখাক না কেন, পরে ইশরাতের কান্না দেখে কেউ গোসা করে থাকতে পারেনি। এভাবে চলে যায় 1 সপ্তাহ। এইদিকে সবাই মিলে রাসেল আর ইশরাতের বিয়ের দিন ঠিক করে রাখে। আর মিথ্যা বলে রাসেলকে দেশে আনবে এটা সবার প্ল্যান। কেননা রাসেল ইশরাতের কথা শুনলে কখনই দেশে আসবে না। একদিন রাতে খাবারের সময়, রাসেল, কালকে আমরা সবাই বাংলাদেশে যাব, এখনই সব কিছু গুছিয়ে নে। তোমরা গেলে যাও, আমি বাংলাদেশে যাব না। দেখ বাবা, তোর দাদুর শরীর খুব খারাপ, আমাদের সেখানে যেতে হবে, না হলে তোর দাদু অনেক মন খারাপ করবে। আমি না আমার গিন্নির বরকে খুব ভালোই রেখে আছি, এখন কিছু হবার প্রশ্নই ওঠে না। এত কথা আমি শুনতে চাই না, তুই আমাদের সাথে যাবি, ব্যাস শেষ কথা। আমি যাব না, আমার সেখানে গেলে একদম ভালো লাগবে না, শুধু ইসরাতের কথা বারবার মনে করাবে। তুমি কি চাও আমি ডিপ্রেশনে ভুগি? বাবা, কিচ্ছুই হবে না, আর তুই না গেলে আমিও যাব না। আমার খুব ইচ্ছে ছিল দেশে যাব, কিন্তু তোর জন্য সেই আশাটা অপূর্ণ থেকে যাবে। আব্বু, আমি বুঝলাম না আমার না যাওয়ার সাথে আমি এমন জেদ ধরছে কেন? তুই তো জানিসই তোকে ছাড়া তোর মা কোথাও যেতে চায় না। হ্যাঁ, আমি যাব না তো যাবই না। আচ্ছা যাও, যাবো, তবে আমি 2 দিন পরেই চলে আসবো। তোমরা আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যাচ্ছ কিন্তু। তুই যদি এটা ভাবিস তো আমরা কি করব? এভাবে রাসেলের পরিবারের সবার সাথে কথা বলে আসতে রাজি হয়। পরের দিন সবাই মিলে চলে আসে এয়ারপোর্টে থেকে গাড়ি সোজা ইশরাতের নতুন বাড়িতে ঢোকে। কেননা রাসেলের সাথে আছি ইশরাতের বিয়ে হবে, আর রাসেল যদি সেটা জানতে পারে বা বুঝতে পারে তাহলে কখনোই বিয়ে করবে না। রাসেল যেই রাগে সেটা সবাই জানে। গাড়ি এসে থামলেই রাসেলের বন্ধুদের দেখে রাসেল অনেকটাই অবাক হয়, কেননা এটা তোর পরিচিত কোনো বাড়ি না। রাসেল রানাকে ডেকে জিজ্ঞেস করে, দোস্ত, এটা আমাকে কোথা নিয়ে আসলো, আর তোরা এখানে কেন? আরে মামা, তোমার বিয়েতে আমরা থাকবো না আর সেটা কি হয় নাকি বলো? আমার বিয়ে মানে কি? হ্যাঁ, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? এবার রাসেলের কথার জবাবে পিছন থেকে ওর মা বলে ওঠে, রাসেল, ওরা পাগল হয়নি, আজকে তোর সাথে আমরা যেই মেয়ের পছন্দ করেছি তার বিয়ে। আমরা তো তোকে এমন কষ্টে থাকতে দেখতে পারবো না। আম্মু, তোমরা আমার সাথে এত বড় নাটক কিভাবে করতে পারলে বলো? তুমি তো জানতে আমার কত আশা ছিল অনেক বড় করে বিয়ে করব। তুই যে কাণ্ড করেছিস সেটার কারণে এই আশা মন থেকে মুছে ফেল, পরে এক সময় অনুষ্ঠান করলেই হবে। এভাবে আরো অনেক কথাবার্তা বলে ওদের দুজনের বিয়ের কাজ শেষ হয়ে যায়। রাসেল এখনো মেয়েকে দেখেনি। এ রাত বাজে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই। এখনো রাসেল ঘরে যাচ্ছে না। ওর বন্ধুরা অনেকভাবে বোঝাচ্ছে, তবুও কোনো কাজ হচ্ছে না। বরং রাসেল লাঠি নিয়ে সব কয়টাকে কানে ধরিয়ে রেখেছে, কারণ বিয়ের খবর ওকে বলেনি বলে। দোস্ত, আমার কান তো ব্যথা হয়ে গেছে, আমরা কি বলবো বল? আন্টি আঙ্কেল তো তোকে বলতে মানা করেছে। মানা করেছে? ওই, তোরা যদি আমাকে একবার বলতি তাহলে কি আমি এখানে আসতাম নাকি? তোদের কারণে শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট হলো। বন্ধু, যা হবার তো হয়ে গেছে, এবার যা না বাসর ঘরে গিয়ে বউকে দেখ, সে তো তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছে। নতুন বউ কষ্ট পাচ্ছে ভেবেই তোদের ছেড়ে দিলাম, তবে তোদের সব কটা ক্লাস আমি পড়ে নেব। আর একটা কথা শুনে রাখ, আমি এই মেয়েকে কখনোই মেনে নেব না। আরে দোস্ত, আগে রুমে গিয়ে দেখ মেয়েটা কে, তারপরে কথা বলিস। রাসেল আর কোনো কথা না বলে ধীরে ধীরে পা টিপে রুমে চলে আসে। এদিকে ইশরাত লম্বা একটা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। রাসেলকে রুমে আসতে দেখে একটু নড়ে চড়ে বসে। রাসেল রুমে আসতে ইশরাত উঠে রাসেলের পা ছুঁয়ে সালাম করে, কিন্তু রাসেল কিছুই বলছে না। ইশরাত আবারও খাটে গিয়ে বসে, আর রাসেলের এমন মুড দেখে মুচকি মুচকি হাসতেছে। রাসেল খাটে বসে বলে, দেখুন, আমি আপনাকে কোনোদিন স্বামীর অধিকার দিতে পারবো না। আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করছেন সেটা আল্লাহই ভালো জানে। তবে বিয়ে যখন হয়েছে
তখন আপনি আমার বউ, তবে সেটা নামে। আপনি এখানে ঘুমান, আমি সোফায় ঘুমাইতেছি। রাসেলের এমন কথা শুনে ইশরাত মাথার ঘোমটাটা ফেলে দিয়ে বলে, বিয়ের আগে তো ঠিকই আমার পিছনে পিছনে ঘুরঘুর করতাম, আর এখন আয়শা বলতেছো আমাকে বউ হিসেবে মানো না? রাসেল ইশরাতের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকে বড় একটা শট খায়। তবে ইশরাতে দেখে সেই কথাগুলো মনে পড়তেই রাসেলের এর আগের বাতি জ্বলে ওঠে। এই তুই এখানে? আমার বউ কোথায়? আর তোর সাথে তো আমার বিয়ে হয় নাই। কি বলছো? তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে, তাহলে আমি এখানে থাকবো না তো কে থাকবে শুনি? ও, তার মানে তুই সবাইকে হাত করে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছিস? একটা কথা মনে রাখ, আমি তোকে বউ হিসেবে মানি না, আর মানবো না। আগে একটু প্রেম পাবার জন্য কত কি করেছো, আর এখন যখন আমি তোমার বিয়ে করাবো, বোনাস সহ সব কিছু পেয়েছো, তখন এমন কেন করতেছো? কারণ আমি তোকে ঘৃণা করি। তুই আমার বউ হবার যোগ্যই না। তোর বাপের কি আছে যে আমার সাথে তোকে বিয়ে দিছে? তুমি কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ? ইশরাতের জোর গলায় কথা শুনে রাসেল ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, চুপ, একটা কথাও বলবি না, আর একদম ধীরে কথা বলবি। কি মনে করছিস তুই সবাইকে পড়াতে পেরেছিস বলে আমাকেও পড়ে ফেলবি? আর এই রাসেল ভাঙবে তো মচকাবে না। দেখো, আমি তোমার সাথে যা করেছি সেটা ভুল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না, বা কষ্ট দিব না। সম্ভব না রে, সেটা আর কখনোই সম্ভব না। এই বুকে তোর জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা আর ঘৃণা। রাসেল কথাটা বলেই সোফায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে ইশরাতের ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই। ইশরাতের চোখের জলে পরনের শাড়ি যেন পুরো ভিজে গেছে। ইশরাত সেখানে বসে বসে কান্না করতে থাকে, আর সে নিজের ভুলে নিজের সাথে পাচ্ছে। কেননা এমন তো হবার কথা ছিল না। আসলে যদি কারো উপর থেকে একবার মন ভেঙে যায়, তাহলে সেই মানুষের উপরে আর মন যেতে চায় না। আর যদিও যায়, তাহলে সেটা অনেক কষ্টের সাধনার পর। ইশরাত রাসেলের পায়ের কাছে বসে ঘুমিয়ে যায়। সকালে ইশরাতের আগেই রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল চোখ খুলেই দেখে ওর পায়ের উপরে মাথা দিয়ে ইশরাত ঘুমিয়ে আছে। চোখের পাপড়ি এখনো ভেজা, আর গাল বেয়ে পানি পড়ার চিহ্ন। চুলগুলো খোলা থাকার কারণে ইশরাতের মুখের উপরে এলোমেলো হয়ে আছে। ইশরাতকে এভাবে দেখে রাসেলের খুব হাসি পায়, কিন্তু সেটা আটকেই মনে মনে বলে, সিরাত, এমন তো হওয়ার কথা ছিল না। তুমি নিজেই আমাকে এমন হতে বাধ্য করেছো। যে বুকে তোমার জন্য শুধু ভালোবাসা ছিল, আজ সেই বুকে তোমার জন্য শুধু ঘৃণা আর ঘৃণা। রাসেল উঠে ওয়াশরুমে চলে যায়, আর এইদিকে ইশরাতের ঘুম ভাঙতে ইশরাত উঠে নিজেকে গুছিয়ে নেয়। রাসেল ওয়াশরুম থেকে বের হতে ইশরাত রাসেলের সামনে গিয়ে মাথা নিচু করে আসতে বলে, আমি তো একটু ওয়াশরুমে যাব, আমাকে একটু ফেস ওয়াশ, সাবান আর টুথপেস্ট এনে দিবেন? ইশরাতের এমন কথা শুনে এবার কেন জানি রাসেলের মনে হাজারো রাগ থাকলেও সেটা প্রকাশ করতে পারল না। রাসেল আস্তে করে বলে দেয়, ওই যে আলমারি আছে, সেটার ভিতরে সবকিছুই আছে। আর ওই আলমারির পিনকোড হলো কোনো এক কালনাগিনীর নাম। রাসেল কথাটা বলেই বাইরে বের হয়ে যায়, আর এইদিকে চোখের কোণে জমে থাকা পানি মুছে নিজের নাম দিয়ে আলমারি খুলেই তো অবাক। কেননা আলমারিটা যেন পুরোই একটা কসমেটিকের দোকান। এত কিছু আমার জন্য এনে রেখেছে, আর আমি কিনা সেই জিনিসগুলা ওর ভালোবাসা হিসেবে পাচ্ছি না। সেই দিন যদি অমর না করতাম, তাহলে আজকেও নিজেই আমাকে এইসব কিছু বের করে দিত। অহংকারী মেয়ে, তুই নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিস। এখন কান্না করতে তো হবেই, তাই না? তবে চিন্তা করিস না, তোর কপালে সুখ একদিন আসবেই আসবে। কেননা ছেলেরা বেশি সময় রাগ করে থাকতেই পারে না। এদিকে রাসেলকে সোফায় বসে থাকতে দেখে বাড়ির সবাই জিজ্ঞেস করে, কিন্তু রাসেল কারো কথার কোনো জবাব দেয় না, বরং বন্ধুদের দিকে চোখ বড় বড় করে তাকায়। আব্বাজান দেখ, তোর কপালে যেটা ছিল সেটাই হয়েছে। এখন মেয়েটাকে মেনে নিয়ে সুখের সংসার কর। দাদুভাই, মেয়েটা আসলে অনেক কষ্ট পেয়েছে এই কয়েকদিনে। আমি তো একটা মেয়ে, তাই ওর কষ্টটা বুঝি। তোমরা ওর কষ্ট বোঝো তো এখানে দাঁড়িয়ে না থেকে যাও না ওকে নিয়ে নাচো গা। একদম ওর কথা আমার সামনে বলবো না, আমি ওকে কখনোই মানবো না।
তুই কিভাবে আমার বৌমাকে না মেনে থাকতে পারিস সেটা আমিও দেখব। আমার রক্ত তোর শরীরে বইয়ে যদি এমন করতে পারি, তাহলে আমি তোর মা হয়ে কতটা করতে পারি দেখিস। আমি বুঝি না ওই অহংকারী মেয়ে তোমাদের কি এমন জাদু করলো যে সবাই গোলের শক্ত বরফ থেকে পানি হয়ে গেলা। আমি তোর পিছনে কম ঘুরিনি, দিনের পর দিন অত্যাচার অপমান সহ্য করেছি, কি পেয়েছি শেষে বলতে পারো? রাসেলের কথা শুনে ওর মা কিছু বলতে যাবে তার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে ইশরাত বলে, আমি তো মানছি আমি যেটা তোমার সাথে করেছি সেটা সম্পূর্ণ ভুল। তার জন্য তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই আমি মাথা পেতে নিব। ওই তুই চুপ থাক, একটা কথাও বলবি না। দেখছিস আমি মায়ের সাথে কথা বলছি। রাসেলের এমন জোর গলায় কথা শুনে ইশরাত তো ভয় চুপসে যায়। এদিকে মিসেস ফরিদা চৌধুরী ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, কি ভেবেছিস তুই যে এই মেয়েটা বাবার বাড়িতে সবকিছু ছেড়ে তোর কাছে চলে আইছে, আর সাথে তুই এমন ব্যবহার করতেছিস? তুই জানিস একটা মেয়ে বিয়ের পরে কত কষ্ট করে শ্বশুর বাড়িতে থাকে? তুই এসব কিভাবে বুঝবি? তুই তো আর কোনো মেয়ে না। আম্মু তুমি মারো কাটো আমাকে, যা খুশি তাই করো, আমি ওকে মেনে নেবো না তো নেবই না। রাসেল কথাটা বলেই বাইরে চলে যায়। আর এদিকে ইশরাত চোখের জল মুছে সেখানেই দাঁড়িয়ে আছে। রাসেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে সবাই। ইশরাত, তুই কান্দিস না। আসলে রাসেল এমন ছিল না, সেদিনের পর থেকে ও এমন হয়ে গেছে। ওর রাগ তো একটু বেশি, তাই এমন করছে। যখন রাগ কমে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। আম্মু, তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছু সহ্য করতে রাজি আছি। আর আমার তো মা নেই, তুমি তো আমার মা। ইশরাতের কান্না দেখেও শাশুড়ি বুকে জড়িয়ে ধরে। সবাই ইশরাতকে সান্ত্বনা দিতে থাকে। ইশরাত নিজের হাতে আজকে সবার জন্য রান্না করে, কেননা ইশরাতের বাড়ি থেকে আজকে ওর বাবা মা আর বোন আসবে। অনুষ্ঠান তো হয়নি, তাই মানুষজন আসবে না। দুপুরের সময় রাসেল বাড়িতে ঢুকে দেখে সোফায় একা একা ঈশা খেলা করছে। ঈশা রাসেলকে দেখা মাত্রই দৌড়ে এসে কোলে উঠে আর গালে একটা চুমু দিয়ে বলে, ভাইয়া তুমি কোথায় গেছিলে? আমি এসেই তোমাকে কত খুঁজেছি। আমার তো ভাই নেই, তাহলে তোমার থেকে ভাইয়ের ভালোবাসা নিব? ঈশার এমন কথা শুনে রাসেল কানবে না কি করবে ঠিক বুঝতে উঠতে পারছে না, কেননা এতটুকু মেয়ে এমন পাকনা কথা কিভাবে বলতে পারে, তাই না? এই পিচ্ছি তুমি আসবে আমি সেটা বলনি কেন? তাহলে আমি বাইরে থেকে সেই কখনই চলে আসতাম। বারে, আমি তোমার কাছে কি করে খবর দেব বলো? আমার তো আর মোবাইল নেই। একটা আব্বুর মোবাইল আছে, সেটা দিয়ে তো আমার গেম খেলতেই দিন যায়। হইছে পাক না বলি। আচ্ছা ঈশা, তুমি কার সাথে এখানে এসেছো শুনি? আমি এখানে আব্বুর সাথে এসেছি। আব্বু বাইরে গেল, আর আমি ছোট মানুষ কি করব, তাই এখানে বসে খেলা করছিলাম। কেন তোমার আপু তোমাকে নিয়ে যায়নি রুমে? আরে বোকা ছেলে, আপু কি আর বসে আছে নাকি? আপু হলো কাজের মানুষ, সে তো বসেই থাকবে না, সব সময় কি যে করবে। ওই যে দেখো, আপু রান্না করতেছে। ঈশার কথা শুনে রান্নাঘরে ফুসকি দিয়ে দেখে ঈশাত রান্না করছে। শাড়ির আঁচল কোমরে গুজে দেখতে পুরাই বউ বউ লাগছে এখন। তাই রাসেল সেখানে আর না থেকে ঈশাকে সাথে নিয়ে বাইরে অনেক কিছু কিনে নিয়ে রুমে আসে। ঈশাকে রুমে বসে রেখে ওয়াশরুমে যায়। এদিকে ঈশাত রুমে এসে ঈশার হাতে এত কিছু দেখে জিজ্ঞেস করে, এই পিচ্চি পুরি, তোকে এত সব জিনিস কে নিয়ে এসে দিল রে? বাইরে কে আর এনে দিবে? আমার দুলাভাই, মানে তোমার মিষ্টি বরছাড়া। দেখেছো, নিজের শালিকাকে ঠিকই আদর দিচ্ছে, আর বউকে বুকে পর্যন্ত জড়িয়ে ধরছে না। একদম কিপটুস ব্যাটা। ঈশা, তোর ভাইয়া কোথায়? ভাইয়া ওয়াশরুমে গেছে। আপু নাও, তুমি খাও। আমি তো আর এত খাবার একা খেয়ে শেষ করতে পারবো না। তুই খা বেশি করে পিচ্চি বুড়ি। এর মাঝেই রাসেল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দুই বোনের এমন কথা শুনে রাসেলের খুব ভালো লাগে, কিন্তু সেটা আড়ালেই রেখে দেয়। এদিকে ইশরাত রাসেলকে বাইরে আসতে দেখে বলে, আম্মু আপনাকে নিচে যেতে বলেছে, সবার সাথে বসে খাবে। আমার সাথে যদি তোর বাপ বসে খায় তাহলে তার সম্মানহানি হবে না? তার কাছে তো আমি তার বাড়ির কাজের লোক হবার যোগ্যতা রাখি না। দেখুন, সে মেয়ের বাড়িতে এসেছে বেড়াতে। এখন আপনি যদি এভাবে তার সামনে বলেন তাহলে সে অনেক কষ্ট পাবে। আপনার যা কিছু বলার আমাকে বলিয়েন, তবু
আমার বাবাকে কিছু বলিয়েন না। তুই যা, আমি যাবো না। সেখানে গিয়ে তোর বাপকে দেখলে আমার রাগ এমনিতেই উঠবে, তখন আবার কি না কি বলে ফেলবো। এবার ইশরাত আর দাঁড়িয়ে না থেকে রাসেলের পা জড়িয়ে ধরে কান্না করে বলে, প্লিজ চলুন না, বাবা অনেক খুশি হবে। কেননা সে জানে আপনি আমাকে মেনে নিয়েছেন। আপনি না হয় এর জন্য আমাকে কষ্ট দিয়েন, তবুও চলেন। এবার রাসেল ইশরাতের কথা শুনে বুঝতে পারে আসলে ইশরাতের বাবাকে অসম্মান করাটা ঠিক হবে না। সে তো মেয়ের জন্যই এমনটা করেছে। ঠিক আছে, তাহলে তুই ভাবিস না আমি তোকে মেনে নেব। এখন যা, আমি আসতেছি। চলো না, আজকে আমি আর তুমি একসাথে নিচে যাই, তাহলে সবাই দেখে অনেক খুশি হবে আর প্রশংসা করবে। আমার সাথে তোমাকে অনেক মানিয়েছে। শোনা গো, আমার আমার কি শখ। আর একবার এই কথা বলেছিস তো একটা লাথি দেবো, 10 হাত ফাঁকে গিয়ে মরবি। যা, ভাগ এখান থেকে। ইশরাত রাসেলের কথা শুনে মনটা মলিন করে যেই না বাইরে যেতে নিবে অমনি রাসেল দেখে বলে, এ দাঁড়া, তুই একা গেলে তোর বাবা আবার কষ্ট পাবে, সেটা আমি চাই না। তে চল একসাথে যাই। রাসেলের কথা শুনে ইশরাতের মুখে যেন রাজ্যজয়ের হাসি ফুটে ওঠে, যেটা দেখে রাসেলেরও খুব ভালো লাগে, কিন্তু সেটা লুকিয়ে রয়ে যায়। তারপরে ঈশাকে কোলে নিয়ে রাসেল ইশরাতের সাথে নিচে নেমে আসে। সবাই ওদের একসাথে দেখে খুশি হলেও সবাই খুব ভালো করেই জানে রাসেল এত সহজে মানার পাত্র না। বাবা রাসেল, তুমি কেমন আছো? আর আমার পিচ্ছি মেয়েটা তোমার সাথে দুষ্টুমি করছে না তো আবার? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনি কেমন আছেন? আর আমার পিচ্চি শালিকা আমার সাথে একটু দুষ্টুমি তো করবেই। পিচ্চিটা একটু বেশি দুষ্টু। আচ্ছা রাসেল, আসো আমাদের সাথে বসে খাবার খাও। আপনি খেয়ে নিন, আমি আপনার মেয়ের সাথে একটু কাজে সাহায্য করি। রাসেলের এত সুন্দর কথা শুনে ইশরাতের বাবার খুব ভালো লাগলেও রাসেলের মায়ের খুব রাগ হচ্ছে, কেননা মেয়েটাকে মিথ্যে আশা কেন দিচ্ছে। তারপরে রাসেল ইশরাতকে সব কিছু এগিয়ে দিচ্ছে আর সবাই খাচ্ছে। সবার খাওয়া শেষে রাসেল খেতে বসলে, আপনাকে এই মাছের মাথাটা দেই? না, আমি মাছের মাথা খাই না, তুই খাইস। আর আমাকে একটু মাংস দে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে তাই দিচ্ছি। এটা বলে ইশরাত রাসেলের প্লেটে মাংস তুলে দেয় আর সাথে সে নিজেও খেয়ে নেয়। রাসেলের মা বাবা যেহেতু 3 মাস পরে সিঙ্গাপুর চলে যাবে, তাই এখন বৌমাকে তার বাপের বাড়িতে পাঠালো না। তাহলে কি আর করা, ইশরাতের বাবা সবাইকে বলে ঈশাকে নিয়ে বাসায় চলে যায়। এভাবে চলে যায় কিছুদিন। এই কয়েকদিন রাসেল ইশরাতের সাথে একটু ভালো ব্যবহার করেনি, বরং সবসময় খারাপ ব্যবহার করেছে। একদিন রাতে রাসেল শুয়ে আসে, ঠিক তখনই ইশরাত বলে, আচ্ছা, একটা কথা বলি আপনাকে, যদি অনুমতি দেন। কি বলবি বল, শুনি। আমি বলি কি, আব্বু আম্মুকে আর ওই দেশে যেতে দিবে না। তারা আর কত ওই দেশে থাকবে বলেন? সেটা তো আর খারাপ বলিস নাই, তবে এটা আমি কইতে পারবো না। এমনিতেই আম্মু আমার সাথে ভালো করে এখন কথা বলে না, শুধু তোর জন্য। তাই তুই আম্মুকে বলে কিছু করতে পারলে কর। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? একটু মনটা নরম করে দেখেন। আমাদের সেই কবে বিয়ে হয়েছে, অথচ আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ রাতটাই পেলাম না। তোর কপালে সেই রাত নেই রে, কেননা মানুষের জীবনে বাসর রাত একবারই আসে। তোর জীবনেও এসেছিল। সেটা তো আপনার কারণেই ব্যয়ের সাথে চলে গেল। এখন আমার দোষ কেন দিচ্ছেন বলেন? তুই চুপ কর তো, তোর কথা শুনলেই আমার রাগ ওঠে। আমার তো ইচ্ছে করে তোর মুখটাই না দেখি। জানো, ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যায়, তখন খুব করে কাছে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই বুঝটা আমরা কাছে থাকতে বুঝি না। দেখ, তুই যদি আর একটা কথা বলিস তো আমি কিন্তু বাইরে চলে যাব, এই আমি বলে দিলাম। রাসেলের এমন কথা শুনে ইশরাত আর কোনো কথাই বলে না, চুপটি করে শুয়ে থাকে। এদিকে রাসেলও ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখে ইশরাত খুব যত্ন করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কেননা রাতে ইশরাত ভয় পেয়ে সোফায় রাসেলের সাথেই ঘুমিয়েছে। রাসেলের যদিও বিষয়টা ভালোই লাগছে, তবুও রাগের কারণে সেই ভালো লাগাটা গ্রহণযোগ্য হয় না। রাসেল চুপটি করে শুয়ে থাকে। একটু পরে ইশরাতের ঘুম ভাঙতে নিজেকে রাসেলের বুকে আবিষ্কার করে। এতে তো সেই লেভেলের লজ্জায় পড়ে যায়। তাড়াতাড়ি রাসেলের উপর থেকে উঠে রাসেলের চোখের উপর হাত দিয়ে দেখলো জেগে আছে কিনা। যাক বাবা, বড় জোর বেঁচে গেছি। যদি জেগে থাকতো তাহলে আমাকে কেউ রক্ষে করতে পারতো না। ভাগ্যিস ঘুমিয়ে আছে। ইস, এইভাবে যদি প্রতিটা রাতেই
মানুষটার বুকে মাথা রেখে ঘুমোতে পারতাম, তাহলে খুশির সীমা থাকতো না। আল্লাহ জানে সেই দিনটা আমার কপালে কবে আসবে। ইশরাত ওয়াশরুমে চলে যেতেই রাসেল উঠে পড়ে আর হাসতে হাসতে মনে মনে বলে, পাগলি একটা। ঘুমের ঘরে আমাকে জড়ি ধরে ঘুমাইছে, তাতেই কত খুশি। রাসেল আর কিছু না বলে বাইরে চলে আসে। কিছু সময় আড্ডা গুজব করে রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, কেননা রাসেল আজকে ওখানের অফিসে যাবে, এটা আর তার বাবার হুকুম। আচ্ছা, ওই হোয়াইট কালারের স্যুটটা না পরে ব্লু কালারেরটা পরেন না, খুব ভালো দেখতে লাগবে আপনাকে। আমার কি পরলে ভালো লাগবে না লাগবে সেটা তো আর তোকে দেখতে বলেনি, তাই না? বারে, আপনি আমার বিয়ে করা স্বামী, তো আপনার ভালো লাগা না লাগা আমি দেখবো না তো কে দেখবে শুনি? একদম অধিকার ফলাতে আসবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই যা এখান থেকে, তারপরে আমার যা মন চায় সেটাই পরবো নি। ঈশার ঠোঁটের কোণে এক চিলটে হাসি নিয়ে বাইরে চলে যায়, কেননা ও ভালো করেই জানে সামনে যতই অবহেলা করুক না কেন মনে মনে আগের মতোই ভালোবাসে, তাই ওর পছন্দ করার জিনিসই পরবে। রাসেল ইশরাতের কথা অনুযায়ী সেই স্যুট বুট পরে নিচে চলে আসে। রাসেলকে দেখে ইশরাত হা করে তাকিয়ে আছে, কেননা ইশরাতের চোখে রাসেল একজন সুদর্শন পুরুষ। আম্মু, এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে ওকে মানা করে দাও, নাহলে আমি ওর চোখ কণা করে দেবো। সমস্যা কি তাতে? তখন ইশরাতেই তো ভালোভাবে বসে বসে তোর সেবা নিতে পারবে, কেননা তখন চোখে দেখবে না, তোকে পথ চলাতে হবে, এতে করে তোর সঙ্গ পাবে। দূর ভাল লাগে না, থাকো তোমরা, আমি গেলাম। সবাই এক নৌকায় পা দিয়ে বসে আছে। রাসেল কথাটা বলে চলে যায় গাড়ি নিয়ে। এদিকে রাসেলের চলে যাওয়ার দিকে তাকে ইশরাত হাসতে হাসতে বলে, আম্মু, তুমি জানো আমি এই পোশাকটা পরতে বলেছি বলে দেখে আমাকে এতগুলো কথা শোনাইয়া বাইরে পাঠিয়ে দিচ্ছে, আর এখন কিন্তু ঠিকই সেই পোশাকটা পরে গেল। তাহলে কিন্তু বোঝাই গেল আমার প্রতি সেই ভালোবাসাটা এখনো আছে। মারে, ভালোবাসা তো আসেই, তবে সেটা অভিমানে নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে তোকে ভালোবাসা নিয়ে টেনে বের করতে হবে। মামু, ধীরে ধীরে আমি ঠিকই পারবো তোমার রাগী ছেলের মনে ভালোবাসার ফুল ফোটাতে। দোয়া করি মা, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। এভাবে বউ শাশুড়ি মিলে আরো অনেক কথা বলে কাজ করতে থাকে। দুপুরে রাসেল অফিসে বসে কাজ করতেছে, এমন সময় ইশরাতের নাম্বার থেকে বারবার কল আসে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রাখে, যেটা দেখে রানা বলে, কেননা রাসেল ওর সব কয়টা বন্ধুকেই ওখানে চাকরি দিছে। আচ্ছা দোস্ত, তোকে কে ফোন দিচ্ছে যে তুই বারবার ফোন কেটে দিচ্ছিস? দেখ, তোদের জন্যই কিন্তু আমাকে এই দিন দেখতে হচ্ছে, তাই জেনেও না জানার ভান করবি না কইলাম। ও, তার মানে তোকে ভাবি ফোন দিচ্ছে আর তুই ফোন বন্ধ করে রাখলি? সেটা আবার বলতে। আচ্ছা, এবার তাহলে এই কাজের কথা আসি। কাজের কথা পরে বলবো, আগে ফোনটা নিয়ে কথা বলে দেখ ভাবি আসলে কি বলে। এই হনুমানের দল, তোদের কে বলেছে ওকে নাম্বার দিতে? হ্যাঁ, তোরা সব কটা আসলে শয়তান। রাসেল পারভেজের হাত থেকে ফোনটা নিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করে কথা বলে। এই তোর কি হয়েছে হ্যাঁ, যে বারবার এভাবে নন স্টপ ফোন দিয়ে একটা মানুষকে বিরক্ত করতেছিস? আমার কি দোষ বলো? তুমি খাবার নিয়ে যাওনি, তাই ফোন দিচ্ছি যে তুমি দুপুরে খাইছো নাকি। না, খাইনি আর খাবো না এখন। হয়েছে, ফোন রাখ। রাসেল কলটা কেটে দিয়েই ফোন পারভেজকে দিয়ে দেয় আর সবগুলোরে উদ্দেশ্য করে বলে, ওই শোন, তা আমার সামনে থাকলে সব সময় ফোন বন্ধ রাখবি, নাহলে ওই আমাকে জ্বালিয়েই মারবে। প্রেম করার সময় মনে ছিল না, এখন আইসে বিয়ের পর আধিক্যতা দেখাতে। রানা পারভেজের পিছনে লুকিয়ে উপরে কথাটা বলে, যেটা শুনে রাসেল আস্তে করে বলে, পিছনে লুকিয়ে বললি কেন? আয় সামনে এসে বল। এভাবেই সবাই অনেক মজা করে রাসেলের সাথে, কেননা রাসেলকে কিভাবে ইশরাতের প্রতি দুর্বল করা যায় সেটা নিয়েই ভাবে সবাই। বিকেলে সবাই বাসায় চলে আসে। সবাই আসতেই ইশরাত রাসেলের জন্য ঠান্ডা শরবত করে আনে। এই যে নিন, এই শরবতটা আমি আপনার জন্য বানিয়ে এনেছি, খেয়ে আমাকে ধন্য করুন। কি জানে কি মিশিয়ে এনেছিস, কে জানে। তোর শরবত তুই খা, আমার খেতে হবে না। ইশরাত মন খারাপ করে শরবতের গ্লাসটা নিয়ে বাইরে চলে যায়, আর এদিকে রাসেল শার্টটা খুলতে খুলতে বলে,
ঠান্ডা শরবত খেয়ে নিলেই পারতাম। রাসেলের কথা দরজায় আড়াল থেকে সবটাই শুনতে পায় ইশরাত। আর সব কথা শুনে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে বলে, এই যে আমি এখনো যাইনি, এই যে ঠান্ডা শরবতটুকু খেয়ে নিন কেমন। এবার রাসেল আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নেয় আর ইশরাতকে ধন্যবাদ দেয়। ইশরাত বাইরে যেতে যেতে বলে, একেই বলে বিড়াল মাইনকার সিপাই পড়ছে গাছে চড়ে। আমি কত করে সাধলাম, উনি খাবেন না, এখন ঠিকই খেলো, ঢং দেখলে পাচ্ছি না। এভাবেই দেখতে দেখতে তার অনেকগুলো দিন চলে যায়। ইশরাতের জোড়াজড়িত শ্বশুর শাশুড়ি কেউ আর সিঙ্গাপুরে যায় না, এখান থেকেই ব্যবসা দেখাশোনা করে, আবার মাঝে মাঝে গিয়ে চলে আসে। এদিকে ইশরাত এখনো রাসেলের মনে জায়গা স্থান করতে পারেনি, তাই বলে চেষ্টা, কিন্তু ছেড়ে দেয়নি। রাতের খাবার সময় রাসেল, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? মেয়েটা কি আর তোর থেকে কম কষ্ট পাচ্ছে? আমি কি ওকে কষ্ট সহ্য করতে বলেছি নাকি? ও চলে গেলেই তো পারে। এখন কাছে আছে আর বড় বড় কথা বলছিস, যখন চলে যাবে তখন ঠিকই আবার পিছন পিছনে ঘুরে বেড়াবি। দাদি, নাইরা বেলতলায় একবারই যায়, কথাটা কিন্তু মিথ্যে নয়। নাইরা বেল তলায় গেলে মাথা ফাটবে ভেবে তো আর বেল কুড়ানো বাদ রাখে না। তুই জানিস মেয়েটা সব সময় কান্না করে, সেটা তুই দেখিস না? মা মরা মেয়েটাকে এভাবে আর কষ্ট দিস না। আর কালকে ওকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আয়। 2 মাসের উপরে হলো এখানে এসেছে। আমি যেতে পারবো না, তুমি দাদুকে বলো, দাদু আর নাত বউকে নিয়ে ঘুরে আসবেনি। মারবো এক থাপ্পড়। তোর দাদু ওকে দেখতে যাবে আর তুই নিয়ে যাবি। এত কথা কেন বলিস? হ্যাঁ, আমি যাবো না আম্মু, শুধু শুধু কেন জোর করতেছো বলো? তুই যাবি, তোর বাবাও যাবে, বুঝলি? তাহলে বাবাকেই পাঠাও, আমি যাবো না ওকে নিয়ে। আর আমি গেলে ওকে হেঁটে নিয়ে যাব। আব্বাজান, এবার কি ভালো হচ্ছে না বলে দিলাম। এভাবে সবাই মিলে বোঝানোর পরে রাসেল শ্বশুর বাড়ি যেতে রাজি হয়। পরের দিন সকালে রাসেল রেডি হয়ে রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর ইশরাত শাড়ি পরতেছে। দেরি হচ্ছে দেখে রাসেল দরজা ঠেলে দিতে খুলে যায় আর সামনে তাকিয়ে দেখতে পায় ইশরাত শাড়ির আঁচল হাতে নিয়ে দাঁড়িয়েছে, কেননা কুচি ধরতে পারছে না। রাসেলকে ডাকার সাহস হয়নি তাই ডাকেনি, কিন্তু যেহেতু নিজেই থেকে এসেছে তাই ইশরাত বলে, ওই একটু শাড়ি কুচিটা ধরে দাও না, আমি একা একা পারতেছি না, অনেক চেষ্টা করছি, শুধু বারবার খুলে যায়। ইশরাতের কথা শুনে রাসেল বড় বড় চোখ করে তাকিয়েছে ইশরাতের দিকে, যেটা দেখে ইশরাত আর কিছু বলে না। রাসেল একটু এগিয়ে এসে শাড়ির আঁচল ধরে বলে, যেটা পারস না সেটা করতে যাস কেন? এতদিন তোকে কে শাড়ি পরে দিত শুনি? আম্মু পরায় দিত, আর মাঝে মাঝে দাদির থেকে সাহায্য নিতাম, আর বাড়িতে তো পার্লার থেকে পরে আসতাম। আসলে আমি তো তেমন শাড়ি পরি না, কিন্তু তোমার শাড়ি পরা মেয়ে বেশি পছন্দ, তাই পরার চেষ্টা করি। ইশরাতের এই কথাটা শুনে রাসেলের খুব ভালো লাগে। রাসেল সুন্দর করে ইশরাতের শাড়ির কুচি ধরে দেয়। রাসেল যেই না কুচি গুছতে যাবে অমনি ইশরাতের পেটে রাসেলের হাতে স্পর্শ করতেই ইশরাত কেঁপে ওঠে, যেটা বুঝতে পেরে রাসেল ইশরাতের হাতে কুচি দিয়ে বলে, নে এবার এটা গুজে দে, তাহলেই হয়ে যাবে। তুমি একটু গুজে দাও না, সবটাই তো তুমি করলে, তাই না? তোকে নিয়ে পড়েছে আমি মহা জ্বালায়, কিছু বলতেও পারি না, বকা খাই, আর সহ্য করলো আমার ইগো কষ্ট পায়। কি যে করি বুঝি না। কি আর করবে বলো, এই পাগলি বউটা যে তোমারই, ফেলে দিতেও পারবে না, তাই আমি বলি কি বুকে ধরে রাখো। তোর ওজন অনেক বেশি, তাই তোকে বহন করতে পারবো না, বুঝেছিস? তোমার কথা মতো আমি তাহলে মোটু একটা মেয়ে, তাই না? একদম হাতির মতো। যাও, আমি যাব না তোমার সাথে। আরে বোন, এভাবে আমাকে আর জ্বালাস না, চল তো। আম্মুর জন্য তোকে কিছু কইতেও পারছি না, নাহলে তোর ন্যাকামো আমি বের করতাম। হ্যাঁ, তুমি আমাকে বকা দিচ্ছ, আমার বইনও বলছো। যাও, আমি যাব না, তুমি পচা বেটা, একদম ভালো না। আরে বাবা, আমি তো এটা কথার কথা বলেছি, এখন তাড়াতাড়ি চল, নাহলে আমার মুড কখন পরিবর্তন হয়ে যাবে কে জানে। এভাবে আরো কিছু কথা বলে রাসেল ইশরাতকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নিচে চলে আসে। ওদের দুজনকে একসাথে দেখে দাদি বলে, হাই হাই, কিতনা সুন্দর লাগতা হে দোনো কো। দোয়া করি আল্লাহ যেন সারা জীবন এভাবে তোদের
একসঙ্গে থাকার তৌফিক দান করে। ওই বুড়ি, তোমার দোয়া তোমার কাছেই রাখো, আমি গেলাম কেমন? বান্দর ছাড়া তুই আর ভালো হলি না। আচ্ছা দেখে শুনে যাস আর নাত বউকে দেখে রাখিস। রাস্তায় তো আবার শকুনের চোখ অভাব থাকে না। শকুনদের খাইয়া তো আর কোনো কাম নাই। তোমার এই পেতনি নাত বউকে দেখতে যাবে, যে না চেহারা, তার আবার নাম রাখছে পেয়ারা। সেই পেতনির রূপ দেখে আমার নাতির মাথা খারাপ হয়েছে। সেটা তো আবার ভোলার মতো না, তাই না দাদু ভাই? রাসেল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, কেননা বুড়ি এবার কথাটা জায়গা মতো বলেছে। রাসেল গাড়ি নিয়ে যাবে অমনি ইরশাদ বলে, ওই চলো না, ওই দিনের মতো রিক্সা করে যাই। তোমার পাশে বসে, তোমার হাতে হাত রেখে রিক্সায় বসে পথ চলার মজাটাই আলাদা। আমি কি গরিব মানুষ যে সিঙ্গাপুরের টপ বিজনেসম্যানের আদরের পুত্রবধূকে রিক্সায় করে নিয়ে যাব? তাই কি হয়েছে, চলো না রিক্সা যাই। আমার কত স্বপ্ন আসা, তোমার সাথে রিক্সায় ঘুরে বেড়াবো, একসাথে লাঞ্চ করব, এক মগে কফি খাবো। কি স্বপ্ন! ওই, তোর স্বপ্ন পূরণের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? যেভাবে বলছিস, হ্যাঁ, একদম চুপচাপ চল, নাহলে আমি কিন্তু যাবই না। রাসেল ধমক দিয়ে কথাটা বলতে ইরশাদ চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না, যেটা থেকে রাসেল ভালো লাগে না। কেননা প্রিয় মানুষের কথা শোনার ফিলিংসটাই অন্যরকম আসে। রাসেল একটা রিক্সা ডেকে চলতে শুরু করে। ইরশাদ এবার সেই খুশি। কিছু পথ যাবার পরে ভাবতেছি আরেকটা বিয়ে করবো রে। তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে কেন করবে? আমি তো তোমার মনের সব আশা পূরণ করি, তাই না? কই পূরণ করিস? তোকে আজ পর্যন্ত আমি শুয়েই দেখলাম না, তাহলে স্বপ্ন পূরণ হলো কিভাবে? আর আরেকটা বিয়ে করলে তো আর তার প্রতি রাগ অভিমান কোনোটাই থাকবে না। তুমি যদি আরেকটা বিয়ে করে খুশি থাকো তো আমি তোমাকে অনুমতি দিলাম বিয়ে করার। কেননা আমি তোমার খুশিকেই নিজের করে দেখি। ইরশাদ কথাটা মন খারাপ করে বলে, যেটা স্পষ্ট বুঝতে পারে রাসেল, আর সেই জন্য ইরশাদকে বলে, আমি তো শুনেছি কোনো মেয়ে নাকি তার জামাই বা বয়ফ্রেন্ডের ভাগ কাউকে দিতে চায় না, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন, আর তার কাছেই ধরে রাখার চেষ্টা করে। তো তোমার কি মনে হয় আমি তোমার ভাগ অন্য মেয়েকে দিব? জীবনেও না। তুমি বিয়ে করে আনো, দেখো ওই মেয়ের চুলের মুঠি ধরে বাড়ি ছাড়া করুম। একটা কথা শুনে রাখো, আমি এই জীবনেও তোমার আছি, আর পরজন্মেও তোমার হতে চাই। আমি তো এই জন্মেই তোকে কাছে পেতে চাই না, আর তুই পর জন্মের কথা বলছিস? আমার না সেটা শুনে হাসি পাচ্ছে। যখন ওই দূর আকাশে তারা হয়ে যাব, তখন রোজ সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে বলিও, প্রিয়, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়, খুব বলতে ইচ্ছে করছে মনের জমানো সব কথাগুলো, কিন্তু সেই দিন তো আমি শুনবো না। তাই এখনই বলো যা বলার। ইরশাদ মরার কথা বললে রাসেলের খুব রাগ ওঠে, যে রাগ সহ্য করতে খুব কষ্ট হচ্ছে। তবু অনেক কষ্টের পরে নিজের রাগকে কন্ট্রোল করে। এভাবে আরও অনেক কথা বলে ওরা বাড়িতে চলে আসে। রাসেল মিষ্টি সহ আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছে, সাথে ইসার পছন্দের সব জিনিস তো আছেই। কোমরে হাত দিয়ে দরজায় দাঁড়িয়ে আছে ঈশা, যেটা দেখে রাসেল বলে, এই যে আমার পিচ্চি গিন্নি, তুমি এভাবে দরজা আটকে রেখেছো কেন শুনি? তোমরা খুব পচা যাও, সেই কবে গেছো আর আজকে আসলে? যাও, তোমাদের আসতে হবে না। তোমরা জানো আমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি তোমরা কখন আসবে, কিন্তু তোমরা আসো না। ঈশার কথা শুনে রাসেল ঈশার গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিয়ে ওর পছন্দের জিনিসগুলো দেয়। তাতে ঈশা অনেক খুশি হয়। তারপরে ওরা বাড়ির ভেতরে যায়। ঈশার বাবা সোফায় বসে ওদের জন্য অপেক্ষা করছিল। তোমরা কেমন আছো? তোমাদের কতদিন হলো দেখি না। আব্বু, আমরা অনেক ভালো আছি, আর তোমাদের জামাই তেমন সময় পায় না তো, তাই আর আশা হয়ে ওঠে না। সেটা তো কথা। জানিস এই পিচ্ছিটা সব সময় আমাকে জ্বালিয়ে মারে, তোরা কখন আসবি বলে বলে। পিচ্ছিটা একটু বেশি দুষ্টু হয়েছে, আমরা এসে গেছি, আর সমস্যা নেই, তাই না ঈশা? দুলা ভাই ঠিক আছে, পেলে আমার আর কিছু চাই না। বারে, ভাইয়াকে পেয়ে নিজের বোনকেই ভুলে যাচ্ছিস দেখছি। বারে, তোমার আদর ভালোবাসা তো এতদিন অনেক নিয়েছি, এবার একটু তোমার পাঞ্চে আদর রেখে ভাইয়ের মিষ্টি আদর নিয়ে দেখি কেমন মজা। পিচ্ছি, তোরে যে আমি কি করুম। এভাবে দুই বোনের খুনসুটি দেখে রাসেলের খুব ভালো লাগে। সাথে ইশরাতের হাসি মুখটা তো সব সময় রাসেলের নজর কাটতেই থাকে।
কিছু সময় পরে খাবার খেয়ে রুমে চলে আসে। আবু তো অফিস সামলাতে পেরে উঠছে না, তাই আমাকে বললো একটু অফিস ঘুরে আসতে। চলেন না, একটু অফিস থেকে ঘুরে আসি। কেন? আমার বাপের কি অফিস নেই যে আমি তোর বাপের ভাঙাচোরা অফিস যাব? ভুলে যেও না, প্রেমের টানেই ওই ভাঙা অফিসেই খুশির মনে কাজ করেছো। এখন চলো না, একটু ঘুরে আসি। তোকে নিয়ে আর পারি না। তোর এই ছোট ছোট আবদারগুলোকে কেন যে আমি মানা করতে পারি না বুঝি না। তুমি আমার স্বামী, বুঝেছো? তুমি যদি মানা করো তাহলে কে আমাকে অনুমতি দিবে? এভাবে আরো কিছু কথা বলে ওরা গাড়ি নিয়ে অফিসে চলে আসে। রাসেল আর ইশরাতকে একসাথে দেখে সবাই অনেকটাই খুশি হয়, সম্মান করতে থাকে। এদিকে ওদের দুজনকে দেখে ইহার খুব জেলাসি হতে থাকে। কত ইচ্ছে ছিল রাসেলকে পটিয়ে নিজের করে নিব, আর এই বদমাইশ ম্যাডাম সেটা হতেই দিল না। আমার মনের সব আশা ভরসা ধুলোয় মিশিয়ে দিল। এদিকে ইশরাত ওর কেবিনে এসে রাসেলের হাত ধরে নিয়ে ওর চেয়ারে বসিয়ে ও নিজেও রাসেলের হাতের উপরে বসে, যেটা দেখে রাসেলের রাগ কোথায় উঠবে ঠিক ভেবেই পাচ্ছে না। রাগ যেন হিমশিম খাচ্ছে। ওইটা হলো তোমার চেয়ার, আর এটা হলো আমার জন্য স্পেশাল চেয়ার, বুঝছো মিস্টার জামাই? বুঝি না বাবা বাড়িতে এসেই তোর সাহস 1 কেজি থেকে 3 কেজি কিভাবে হয়ে গেল? তোর সাহস তো কম না, সোজা আমার কোলে বসেছিস, নাম বলছি। তুমি আমার স্বামী, তাহলে আমি তোমার কোলে বসবো না? বলো। কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, আর মানবো না কখনো। এখন মানো না তো কি হয়েছে, ধীরে ধীরে মেনে নিলেই হবে। একদিনের ভালোবাসায় তো আর মহব্বত থাকে না তেমন। না, তোর লগে কথা বলে লাভ নাই। এসব আম্মু তোকে শিখিয়ে দিছে তাই না? কেননা সব খুব ভালো করে জানে আমাকে কিভাবে কাবু করা যায়। দেখতে হবে না, আমার শিক্ষক হলেন আমার শাশুড়ি মা, তিনি কি আর মেয়ের কষ্ট দেখতে পারেন? এভাবে আরো অনেক কথা বলে সবাই চলে আসে। 2 দিন থেকে দুজনেই বাড়িতে চলে আসে। এখনো ইশরাতকে তেমনভাবে মানতে পারেনি। রাসেল অফিসে গেলে প্রতিদিন ইশরাত খাবার পাঠিয়ে দেয়, কিন্তু রাসেল সে খাবার খায় না। একদিন রাসেল অফিসে বসে রানা পারভেজ ও নাইমকে নিয়ে মিটিং করছে। এমন সময় ইশরাত ফোন করে। বারবার কল দেওয়ার কারণে রাসেল রিসিভ করে। এই যে বোকা পুরুষ, আমি তোমার জন্য খাবার পাঠিয়েছি, স্পেশাল বিরিয়ানি, দয়া করে খেয়ে নিও, কেমন? খাবো না, এবার ফোন রাখ। একটু খাও না, তাতে কি হবে? আমি তো ভালোবাসা দিয়েই বিরিয়ানি পাঠাইছি, বিষ তো আর মাখাইনি। তোর যে কি করতে ইচ্ছে করছে ভেবেই পাচ্ছি না। কি আর করতে মন চাইবে? ওই যে আমার কপালে কিস করতে মন চাচ্ছে তো করো, বউটা তো তোমারই, তাই না? আইসে নাকামি করতে, চল ফোন রাখ। রাসেল কথাটা বলেই ফোন রেখে সামনে তাকাতেই দেখতে পায় ওর বন্ধুরা সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেটা দেখে রাসেল বলে, আচ্ছা তোরা এভাবে তাকে কি দেখছিস বুঝলাম না তো। দেখছি আল্লাহ তোর মনটাকে কি দিয়ে বানাইছে। আজ তোদের বিয়ের প্রায় 6 মাস হলো, তবুও তুই ভাবিকে মানতে পারছিস না। যেখানে ভাবি তোর মনে একটু জায়গা পাওয়ার জন্য প্রতিনিয়ত কষ্ট করেই চলেছে। এই যে প্রতিদিন নিজের হাতে তার স্বামীর জন্য খাবার পাঠায়, কিন্তু তুই সেটা খাস না, আবার কাউকে খেতেও দিস না। আমার বউ আমার জন্য নিজের হাতে যত্ন করে রেঁধে পাঠাইছে, তোদের কোন কেন দেব? তুই তো খাবি না, তাই নষ্ট করে কি লাভ? দে না, আমরা খেয়ে ফেলি। আসলেই মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করছে, হয়তো আমি তার তুলনায় কিছুই করিনি। চল আজকে খেয়ে বাসায় ফিরবো। তারপরে ওরা 4 জন একটু একটু করে খেয়ে নেয়। বিকেলে বাসায় গেলে ইশরাত বায়না ধরে ঘুরতে যাবে। মিষ্টি বউ বায়না করেছে বলে রাসেল সেটা মানা করতে পারে না। যতই অবহেলা করুক না কেন, ইশরাত আজকে একটা সাদার ভিতরে মিষ্টি কাজ করা জামদানি শাড়ি পরেছে, আর রাসেলকে বলে সেম কালারের পাঞ্জাবি পরেছে। ওরা দুজনে অনেক জায়গায় ঘুরে বাসায় আসার সময় একটা ফুচকার দোকান দেখে। ওই দেখো না, ফুচকাগুলো আমাদিকে কিভাবে তাকিয়ে আছে, চলো না খেয়ে আসি। এসব খেতে হবে না, ফুটপাতের এসব খাবার একদম স্বাস্থ্যের জন্য ভালো না। আরে চলো তো, একদিন খেলে কি হবে, কত মানুষ খায়, আজকে না হয় আমরা একটু খেলাম। ইশরাতের কথায় রাসেল আর মানা করতে পারল না। ইশরাত ফুচকা খাচ্ছে আর রাসেল চেয়ে ওর খাওয়া দেখছে। ওকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইশরাত। এদিকে পাশেই দাঁড়িয়ে ছিল একদল বকাটে।
এত সুন্দর একটা মেয়েকে দেখে বকাটের টিস্ট করতে শুরু করে। যেই কথাগুলো শুনে রাসেলের মাথায় রক্ত উঠে যায়। রাসেল আর রাগকে আটকে রাখতে না পেরে সবগুলোরে এলোপাথালিভাবে মেরে ভর্তা বানিয়ে দেয়। ইরশাদ রাসেলের হাত ধরে বলে, কেন এমন করতে গেলে? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে বসতো তখন কি হতো? তুমি জানো তুমি ছাড়া আমি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। আমার ক্ষতি করতে বলে তোর এত চিন্তা হচ্ছে? তাহলে ভাব, ওরা তোকে নিয়ে কত বাজে মন্তব্য করেছিল, তাহলে আমার কত কষ্ট হয়েছে। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে বসতো তাহলে আমি নিজেকে কি করে মুখ দেখাতাম? তুমি আমাকে তো ভালোই বাসো না, আর স্ত্রী হিসেবেও মানো না, তাহলে ওদের কথায় রাগ হলো কেন? বরং ওরা আমাকে কিছু করলে তো তুমি বেঁচে যাও, আমাকে আর বোঝা হিসেবে বইতে হতো না। ইরশাদের কথা শুনে রাসেল আর দেরি না করে কষে একটা থাপ্পড় দিয়ে রাগি মুটে বলে, নিজের কলিজায় ছুরি দিয়ে আঘাত করলে ব্যথাটা নিজেরই লাগে, অন্যের না, বুঝলে? তুমি আমার কলিজা, তাহলে ওদের বলার কথা আমার গায়ে তো এসে লাগবে। আরেকবার এসব কথা বললে একদম জানে মেরে ফেলবো। জানো, তোমার কষ্টের পরিমাণটা যখন বেশি হয়ে যায় তখন মনে হয় দূর আকাশের তারা হয়ে যায়। তাহলেও তোমার দূর থেকে দেখতে তো পাবো, কিন্তু আবার মনে করি আমার বোকা স্বামীটাকে একা ফেলে কিভাবে চলে যাই। খুব ভালোবাসি যে তোমাকে। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, যেটা হয়তো এই বুকটা ছেড়ে দেখালে বিশ্বাস হতো। ইরশাদ লাফ দিয়ে রাসেলকে জড়িয়ে ধরে। সুখে ইরশাদের চোখ দিয়ে পানি চলে আসে। এখন মনে হচ্ছে ওর মতো সুখী এই পৃথিবীর বুকে দ্বিতীয় জন নেই। জানো, এই দিনটা দেখার জন্য আমি সেই কত দিন হলো অপেক্ষা করতেছি। আজ আমি অনেক খুশি, আমার স্বামী আমার মনের কষ্ট বুঝতে পেরেছে। লাভ ইউ বর। লাভ ইউ টু বউ। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, যেটা তোমার করা সেই অপমানের নিচে চাপা পড়েছিল। জানো, আমি সামনে যতই তোমাকে অবহেলা করি না কেন, ভিতরে ভিতরে ঠিকই তোমাকে দেওয়া কষ্টের জ্বালা অনুভব করি, কিন্তু ইগোর কারণে কিছু বলতে পারে নাই। ওরে আমার দুষ্টু বর রে, এত ভালোবাসে অথচ বউকে দূরে সরিয়ে রেখেছে। আচ্ছা শোনা, এবার চলো যাওয়া যাক। এবার ওরা খুশি মনে বাসায় চলে আসে। ইরশাদ ও রাসেল মিলে যেন আকাশটাও অনেক খুশি হয়েছে। তাই তো আকাশের সেই খুশিটাকে বৃষ্টি আকারে প্রকাশ করে। ইরশাদ জানালার ধারে দাঁড়িয়ে বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি নিয়ে খেলা করতেছে, আর পেছন থেকে জড়িয়ে ধরে ইরশাদের কানের ঝুমকোর সাথে খেলা করছে রাসেল। আচ্ছা ইসরাত, তোমার কি এখন ইচ্ছা হয় না আমাদের এই সম্পর্কটাকে আরো মজবুত করার জন্য কিছু একটা করার? আমি তো এত কিছু বুঝি না, তাই তুমি একটু বুঝিয়ে বলো না কিভাবে কি করতে হবে সম্পর্ক মজবুত করার জন্য। আরে বউ পাখি, তোমার শুনলে না দাদি কি বললো? হুম, সেটা তো শুনেছি, কিন্তু তুমি কি করবে সেটা আগে জানার বিষয়। আমার তো এখনই বেবি হলে ভালো হয়। এত সোজা না, বেবি নিতে হলে অনেক কষ্ট করতে হয়, বুঝলে? যে এই কষ্টটা তুমি নিতে পারবে না। আমি তোমার এবং তোমার পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনটাও হাসতে হাসতে দিতে পারি, তাহলে সেই তুলনায় এই কষ্ট আর তেমন কি। রাসেল ইরশাদের কথা শুনে ইরশাদকে বুকে জড়িয়ে ধরে একটা কিস করে। রাসেল ইরশাদকে কোলে তুলে খাটে নিয়ে ধীরে ধীরে ইরশাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। রাসেল চুমোতে চুমোতে ইরশাদের সারা শরীর শিহরিত করে তোলে। দুজনেই সুখের রাজ্যে হারিয়ে যায়। বাকিটা ইতিহাস, আর ইতিহাস শুনে লাভ নাই, কেননা ওরা তো বাতি বন্ধ করে দিছে। সকালে ইরশাদ রাসেলের আগে ঘুম থেকে উঠে গোসল করে সবার জন্য রান্না করতে চলে যায়। রান্না শেষ হলে রাসেলকে ডাকতে সে দেখে রাসেল কোলবালিশ জড়িয়ে ধরে ইরশাদের নাম ধরে চুমে খাচ্ছে, যেটা দেখে ইরশাদ হাসতে হাসতে বলে, পাগল একটা, ঘুমের মাঝেও বউকে আদর করছে। আহ, কি রোমান্টিক। এই যে মিস্টার স্বামী, এত আদর করতে হবে না, ওঠেন, পেটটা ক্ষুধায় চোচো করতেছে মনে হচ্ছে। ইরশাদের কথা নিয়ে রাসেল টান দিয়ে ইরশাদকে বুকের উপরে নিয়ে নেয়। দেখো, আমার শরীরের সাথে আটা ময়দা লেগে আছে, এখন ছাড়ো, একদম দুষ্টুমি করবে না। সারা রাত অনেক ফাজলামি করছো, তাতে কি মন ভরেনি? এত সুন্দর বউ থাকলে কি আর মন ভরে? মন তো চায় সবসময় দুষ্টুমি করতেই থাকি। উম, এত রোমান্টিক হতে হবে না, উঠে ফ্রেশ হও, সবাই তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে।
আমি তো ওইসব খাবার খাবো না সোনা। আচ্ছা, রুটি না খেয়ে চলো, আমি তোমাকে অন্য কিছু বানিয়ে দিচ্ছি। না, আমি তো কোনো খাবারই খাবো না, আমি তো খাবো হলো ওইটা। যা দুষ্টু, দেখছো না তোমার পাঠক পাঠিকারা কিভাবে কান পেতে আছে? তারা শুনবে না গো, আমি তাদের মানা করে দিয়েছি, কারণ আমার বউয়ের লজ্জা বেশি। রাসেল কথাটা বলে ইশরাতের উপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছু সময় পরে দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এই রাসেলকে দেখে ওর মা বলে, রাসেল, আমি বলি কি এবার বৌমাকে নিয়ে তুই সিঙ্গাপুর চলে যা, ওখানে তোরা দুজনেই ব্যবসা দেখ আর আমরা এখানে দেখি। আমার আম্মু বলেছে না গিয়ে কি আর উপায় আছে, তবে আমি সেখানে গিয়ে 2 মাসের বেশি সময় থাকতেই পারবো না তোমাদের না দেখে। আচ্ছা, তাতেই হবে, ওখানে লোক না থাকলে তেমন চলছে না এখন। ঠিক আছে আম্মু, আমি সব ব্যবস্থা করতেছি তাহলে। সেটাই কর। তারপরে সবাই নাস্তা করে নেয়। এভাবে কয়েকটা দিন চলে যায়। রাসেল সব কিছুর ব্যবস্থা করে কিছুদিন পরে রাসেল ও ইশরাত সিঙ্গাপুরের জন্য পাড়ি জমায়। বাড়ির সবাই ওদের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। হয়তো কিছুদিন পরে আবারও ফিরে আসবে 2 জনের থেকে 3 জন হয়ে। আমরা থেকে কি করব, চলেন জায়গা। ওদের জন্য সবাই দোয়া করবেন। এই গল্পের সমাপ্তির রেখা এখানেই টেনে দিলাম। কথা তো অনেকই বললাম, এখন রেস্টের প্রয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।